ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। বধূর সাজে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে বর্ষা। বর্ষার সামনে চেয়ারে বসে বাঁকা হেসে বর্ষার দিকে তাকিয়ে আছে মেঘ। বাতাসে কিছু চুল উড়ে এসে পড়েছে বর্ষার মুখের ওপর, যার কারণে বর্ষার চেহারাটা আরো বেশি মায়াবী লাগছে। মেঘ আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে বর্ষার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগলো, কি ভেবেছিস তুই বর্ষা? এত সহজে আমি তোকে অন্য কারো বউ হতে দিব? আমি বিদেশে ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিবি, আর এই মেঘ সেটা জানবেও না। জানি তুই আমার ভালোবাসাটাকে সবসময় মজা ভেবে এসেছিস, কখনো বুঝিসনি আমার ভালোবাসা, কিন্তু এবার থেকে বুঝবি, খুব বাজেভাবে বুঝবি তুই আমার ভালোবাসা। এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি, আর তুই আমার সে ভালোবাসাকে শুধু মজায় ভেবে হেসে উড়িয়ে দিয়েছিস। কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন রূপ। হিরো সেজে তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব আমি। কথাগুলো বলেই হাসতে হাসতে ফেটে পড়ল মেঘ। কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয়, বরং ভয়ঙ্কর কোনো রাগের এই হাসি। রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগগুলোও সব ফুলে উঠেছে। একটু পর পর রাগের দাঁতগুলো কটমট করছে মেঘ। নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। বর্ষার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল মেঘ। তারপর কাউকে একটা ফোন করে বলল, হ্যালো, আমি যা আনতে বলেছিলাম তা এনেছো? জি ভাইয়া। গুড, তাহলে 140 নম্বর রুমে চলে আসো, আমি বর্ষাকে নিয়ে সেখানে আছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল মেঘ। তারপর ডেভিল হেসে কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর দরজায় শব্দ হতেই মেঘ গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল, আপনি যা যা আনতে বলেছিলেন আমি তা নিয়ে আসছি, এই নিন। এগুলো আমি নিয়ে কি করব? আমি চলে যাচ্ছি, তুমি এসব ওকে পরিয়ে দাও, আর ওর পরনের বিয়ের সাজটা পুরোপুরি খুলে ফেলো, যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারোর সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে। কিন্তু ভাইয়া, এসব আপনি কেন করেছেন? এতে তো বর্ষার কলঙ্ক হবে। ও সবার সামনে মুখ দেখাবে কি করে? আমি তো এটাই চাই, আমি চাই ওর কলঙ্ক হোক, ও কারোর সামনে মুখ দেখাতে না পারুক। তোমার যা করতে বললাম সেটা করো, আর এই কথাগুলো যেন আর কেউ জানতে না পারে, নইলে আমার চাইতে খারাপ তোমার জন্যে আর কেউ হবে না। তুমি ভালো করেই জানো আমি চাইলে কি কি করতে পারি। মেঘের কথা শুনে মেয়েটা শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আমি বর্ষার কাপড় চেঞ্জ করে দিচ্ছি, আর আপনাকে কথা দিচ্ছি এই কানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না। গুড গার্ল। ওকে, তুমি তোমার কাজ করো, আমি বাকি কাজগুলো করে আসছি। কথাটা বলেই চলে গেল মেঘ। আর মেয়েটি বর্ষার কাছে গিয়ে বর্ষার পাশে বসে বর্ষার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, সরি রে বর্ষা, পারলে আমায় ক্ষমা করিস। আমি তোর সাথে এমনটা না করলে যে মেঘ ভাইয়া তুই সহ আমারও হয়তো ক্ষতি করে দেবে। প্লিজ আমায় ক্ষমা করিস বর্ষা। তবে আমি যতটা জানি মেঘ ভাইয়া তোর ক্ষতি করতে পারবে না। উনি যে তোকে সত্যিকারের ভালোবাসেন। কথাটা বলেই বর্ষার গায়ের গয়না আর জামা কাপড় খুলতে লাগলো মেয়েটা। তারপর দ্রুত হাতে বর্ষার ড্রেস চেঞ্জ করে বর্ষার বিয়ের জামা কাপড় আর গয়নাগুলো নিয়ে চলে গেল মেঘের কাছে। একটু পর তিনজন মহিলা রুমে ঢুকলো বর্ষার কাছে। তিনজন মহিলাই মুখে মাস্ক পরে মুখ ঢেকে এসেছে। তাদের মাঝে একজন মহিলা বর্ষার মুখে এক জগ পানি ছুঁড়ে মারল। মুখে পানি পড়ায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো বর্ষা। তারপর বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে। বর্ষার জ্ঞান ফিরতে দেখে একজন মহিলা বর্ষাকে উদ্দেশ্য করে বলল, এই নে, ওর জলদি, অনেক ঘুমিয়েছিস, এবার উঠে এই কাগজটাতে সই কর। মহিলাটার কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো বর্ষা। তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? আর আপনারা কারা?
আমি এখানে এলাম কি করে? আজ তো আমার বিয়ে ছিল, তাই না? আমি তো বউ সেজে বসেছিলাম আমার রুমে। তাহলে আমি এখানে কি করে এলাম? কারা আপনারা? কি চান আমার কাছে? এই শোন, তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা। বেশি বকবক না করে এই কাগজটায় সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা। কিসের কাগজ এটা? আর আপনারা আসলে কারা? আমায় তুলে এনেছেন কেন? আমি বাসায় যাব। এই শোন, তোর ওই নেকা কান্না বন্ধ করে এটাতে একটা সই কর। এটা তোর কাবিননামার কাগজ। এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে। বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা, তোর কিছুই হবে না। বিয়ে? এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার? আর আপনারা কেন করছেন আমার সাথে এমন? আমি বাসায় যাব, যেতে দিন আমায়। কথাগুলো বলেই বিছানা ছেড়ে নেমে দরজার দিকে চলে যেতে নিল বর্ষা, কিন্তু তার আগেই একজন মহিলা ওর হাত শক্ত করে ধরে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, ভালো কথা কানে যায় না তোর, তাই না? এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতেই পারবি না তোর সাথে ঠিক কি কি হবে। ভালো চাস তো এটাতে একটা সই করে তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা। বর্ষা কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। এই মহিলারাই বা কারা, কেনই বা এমন করছে ওর সাথে, কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর। কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওর আর বাড়ি ফেরা হবে না। তাই ভয়ে আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে ওটাতে সই করে দিল বর্ষা। সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটাও ওকে পড়তে দিল না মহিলাগুলো। কাবিননামায় সই করার সাথে সাথে কাগজটা কেড়ে নিয়ে মহিলাগুলো বলল, আজ থেকে তুই বিবাহিত। এই কাগজের সই করার ফলে তুই আমাদের বসের বউ হয়ে গেলি। এখন রাতটা এখানে থাক, কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি। কে আপনাদের বস? কার কথা বলছেন আপনারা? আমার সাথে আপনারা কেন করছেন এমন? প্লিজ আমায় বাসায় যেতে দিন না। আজ আমার বিয়ে, বাসা ভর্তি কত লোকজন। আমার বাবা মার মাথা হেড হয়ে যাবে সবার সামনে। তারা কাউকে মুখ দেখাতে পারবে না। প্লিজ আমায় যেতে দিন, প্লিজ। বর্ষার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে চলে গেল। বর্ষা দরজার কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো ওদের, কিন্তু বর্ষার ডাক আর কান্না ওদের কাছে পৌঁছালো না। বর্ষা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল, তখন টেবিলের ওপর থাকা ফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। ফোনের শব্দ পেয়ে বর্ষা ফোনের কাছে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। তখনই ফোনের ওই পাশ থেকে কেউ বলে ওঠে, এভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইট হার্ট। এই দরজা তো আর সকালের আগে খুলবে না কেউ। তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যেও। কে আপনি? কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ আমায় বাসায় যেতে দিন না। আজ আমার বিয়ে। আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারোর কাছে মুখ দেখাতে পারবেন না। প্লিজ। তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান। একটু আগেই তো কাগজের সই করে তুমি বিয়ে করলে আমায়। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আর যদি কথা না শোনো তাহলে আজকে আমাদের বাসর রাত, তাই না? আমি কিন্তু ফুলসজ্জা করতে চলে আসব। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না সোনা? ফোনের ওই পাশের ব্যক্তির কথা শুনে ফোনটা ছুঁড়ে মারলো বর্ষা। তারপর ফ্লোরে বসে পড়ে অঝরে কাঁদতে লাগলো। এদিকে সিসি ক্যামেরায় সব দেখছে মেঘ। বর্ষাকে এভাবে কাঁদতে দেখে মেঘ বাঁকা হেসে বলল, কাঁদ বর্ষা কাঁদ। আজ আর তোর কান্না দেখে হতবিক্ষত হবে না এই মেঘের হৃদয়। তোকে তো এখন শুধু কাঁদতেই হবে। আমার সাথে বেইমানি করার ফল হারে হারে ভোগ করবি তুই। এবার থেকে বুঝতে পারবি তুই যে সারা রাত কান্না করতে করতেই কেটে গেল বর্ষার। ভোরের দিকে চোখ লেগে আসলে ফ্লোরে বসেই খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে বর্ষা। সকাল 9টা। হোটেলের কেয়ারটেকার এক মহিলার ডাকে ঘুম ভাঙে বর্ষার। এই যে ম্যাডাম, শুনছেন? ম্যাডাম, আমি আপনাকে বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? মহিলাটার ডাক শুনে ঘুম ঘুম চোখে মাথা তুলে মহিলাটার দিকে তাকায় বর্ষা। রুমে শুধু ওই মহিলা নয়, সাথে আরও অনেকেই উপস্থিত আছেন।
হোটেলের ম্যানেজার বর্ষাকে তাকাতে দেখে বলে ওঠে, ম্যাডাম আপনি কি ঠিক আছেন? এভাবে ফ্লোরে বসে ঘুমাচ্ছেন কেন? আর আপনাকে নিয়ে যিনি এসেছেন উনি মানে আপনার হাজবেন্ড কোথায়? বর্ষা শুধু হাঁ করে তাকিয়ে সবাইকে দেখছে আর সবার কথা শুনছে। ওর কানে যেন কোনো কথাই পৌঁছাচ্ছে না। বর্ষার এমন অবস্থা দেখে ম্যানেজার আর বর্ষাকে কিছু জিজ্ঞেস না করে ওই কেয়ারটেকার মহিলাটিকে কি যেন বলে রুম থেকে বেরিয়ে গেলেন। ম্যানেজারের সাথে সবাই চলে গেল রুম থেকে, শুধু ওই মহিলাটা ছাড়া। জি ম্যাডাম, দেখুন আমার দিকে। কি হয়েছে আপনার? আপনার বাসার ঠিকানা বলুন বা আপনার বাড়ির কারো ফোন নাম্বার দিন। আপনার অবস্থা আমাদের ভালো ঠেকছে না। মহিলাটার কথা শুনে যেন এতক্ষণে হুঁশ এলো বর্ষার একে একে মনে পড়ে গেল গতকালকের সব কথা। মনে পড়ার সাথে সাথে বর্ষা আর এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল বাইরের দিকে। বর্ষার পিছু পিছু ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে ডাকতে মহিলাটাও বের হলো, কিন্তু কোনো কাজই হলো না। মহিলাটার ডাক যেন কান পর্যন্ত পৌঁছালো না বর্ষা দৌড়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। ও ঠিক মতো চিনতেও পারছে না ও এখন কোথায় আছে। এদিক সেদিক তাকিয়ে কিছু চিনতে না পেরে ফুটপাত ধরে এক প্রকার দৌড়াতে লাগলো বর্ষা। রাস্তার লোকেরা সব অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে, সেদিকে ওর কোনো হেলদোল নেই। বেলা 12:55। বর্ষাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বর্ষার বাবা মা সহ সকল আত্মীয় স্বজন। বর্ষা একদম চুপচাপ হয়ে বসে আছে, ওর মুখে কোনো কথা নেই। আশেপাশের কিছু মহিলা একে অপরকে বলাবলি করে বলছে, দেখেছেন ভাবি কি নির্লজ্জ মেয়ে, কালকের বিয়ে আসর থেকে পালিয়ে গিয়ে আজকে আবার ফিরে এসেছে, কোন মুখে কে জানে। আর বলেন না ভাবি, আজকালকার ছেলে মেয়েগুলোর কি আর লজ্জা শরম আছে নাকি? দেখেন গিয়ে কালকে হয়তো কোনো নাগরের হাত ধরে পালিয়ে গিয়েছিল, সে হয়তো রাত কাটিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, তাই এখন নির্লজ্জের মতন আবার ফিরে এসেছে। আশেপাশের মানুষের এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন বর্ষার বাবা আশরাফ খান। হঠাৎ সবাইকে ধমক দিয়ে বর্ষার বাবার সবচাইতে কাছের বন্ধু আহসান চৌধুরী বলে উঠলেন, আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন এখনকার অবস্থা। আপনারা ওদের প্রতিবেশী হিসেবে ওদের সান্ত্বনা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন কি না, তা না করে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আহসান চৌধুরীর ধমক খেয়ে সবাই চুপ করে গেল, কিন্তু সবার মধ্যে থেকে একজন লোক বলে উঠল, আহসান ভাই, আপনাকে আমরা সবাই অনেক সম্মান করি, সাথে আপনার বন্ধু আশরাফ খানকেও। কিন্তু আপনি বলুন, যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আবার পরের দিন বাড়ি ফিরে আসে, তাও আবার অন্য পোশাকে, তাকে মানুষ কী বা বলবে? এদেরও আর দোষ কি? লোকটার কথা শুনে আশেপাশের সবাই ওনার সাথে যোগ দিল। এসব দেখে রাগ উঠে গেল আহসান চৌধুরীর। সে বর্ষার কাছে এগিয়ে গিয়ে বর্ষার বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বর্ষা মা, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তোকে বিশ্বাস করি। মেঘ যেমন আমার ছেলে, তুইও তেমন আমার মেয়ে। তোদের দুজনকে কখনো আলাদা চোখে দেখিনি আমি। তুই আমার সব কিছু খুলে বল মা, কি হয়েছিল তোর কালকে বিয়ের আসর থেকে? কোথায় গিয়েছিলি তুই? আহসান চৌধুরীর কথা শুনে হু হু করে কেঁদে দিল বর্ষা। তারপর কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচ্চু, বিশ্বাস করো, আমি কালকে বিয়ের আসর থেকে পালাইনি। কালকে যখন বর আসার কথা শুনে সবাই আমায় একা রুমে রেখে বর দেখতে যায়, তখন কেউ আমার মুখে রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি নিজেকে একটা হোটেল রুমে এই পোশাকে আবিষ্কার করি। আর আমার সামনে 3 জন মাস্ক পরা মহিলা ছিল। তারা আমায় দিয়ে একটা কাগজে সই করায় জোর করে, আর বলে তাদের বসের সাথে নাকি আমার কাবিন হলো। ওই কাগজটা একটা কাবিননামা ছিল, কিন্তু কাগজটায় কোনো লেখাই ওরা আমায় পড়তে দেয়নি। তারপর ওরা আমায় রুমে আটকে রেখে চলে যায়। অনেক ডাকার পরেও কেউ দরজা খোলেনি। সকালে যখন দরজা খোলে, তখন আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসি, আর তখনই তোমরা আমায় খুঁজতে খুঁজতে রাস্তায় পাও। আমি তোর সব কথা বিশ্বাস করি বর্ষা। আমি জানি তুই কখনো মিথ্যা বলতে পারিস না। তুই কি সেই হোটেলটা দেখলে চিনতে পারবি বর্ষা? আমাকে নিয়ে যেতে পারবি সেই হোটেলে? হ্যাঁ,
আমি চিনতে পারবো চাচ্চু। আমায় যেই রাস্তায় তোমরা পেয়েছো সেই রাস্তা ধরে একটু সামনে গেলেই সেই হোটেল। বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার হাত ধরে দাঁড় করিয়ে বলল, চল বর্ষা চল আমার সাথে, আমরা এখন সেই হোটেলে যাব। ওখানে গেলে নিশ্চিত জানতে পারবো কে করেছে তোর সাথে এমন। কথাটা বলেই বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরী গাড়ি করে চলে গেলেন সেই হোটেলের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর গিয়ে পৌঁছালেন সেই হোটেলের সামনে। হোটেলের ভিতরে গিয়ে রিসেপশনে থাকা লোকটাকে জিজ্ঞেস করলে সে সরাসরি অস্বীকার করলো বর্ষার কথা। তারপর আহসান চৌধুরী হোটেলের ম্যানেজারকে ডাকলে সেও বর্ষার কথা অস্বীকার করে বলল, আমি ওনাকে আগে কখনো দেখিনি, আর কালকে উনি এখানে আসুন। বর্ষা সবার এমন আচরণে অবাক হয়ে বলল, আপনারা কেন এভাবে মিথ্যে কথা বলছেন? আপনি তো আজ সকালে আমায় ডেকে জিজ্ঞেস করেছিলেন আমার কি হয়েছে। আমি আপনাদের হোটেলের ওই দিকের একটা রুমে ছিলাম। কেন সব কথা অস্বীকার করছেন এভাবে আপনারা? দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার মাথার কোনো সমস্যা হয়েছে। আমরা তো বলেছি আপনাকে এর আগে আমরা কখনো দেখিনি, আর না আপনি এখানে এর আগে এসেছেন। আর ওই দিকে রুমের কথা বলছেন, ওই দিকে সব রুমগুলো তো গত 7 দিনই হলো সব বুক করা। তাহলে আপনি কখন এলেন? ম্যানেজারের কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল বর্ষা। এই অল্প কিছু সময়ের ব্যবধানে কি করে সবকিছু বদলে যেতে পারে কিছুই মাথায় ঢুকছে না ওর। বর্ষার এমন আচরণ দেখে আহসান চৌধুরী কিছু একটা ভেবে বর্ষাকে নিয়ে বাসায় ফিরে এলো। বাসায় ফিরতেই আশেপাশের সব লোকজন এসে ঘিরে ধরলো বর্ষা আর আহসান চৌধুরীকে, আর একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে লাগলো ওদের দিকে। বর্ষা একাধারে কান্না করে যাচ্ছে, কিন্তু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও। বর্ষার মা বাবাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আহসান চৌধুরীর দিকে। সবাইকে থামিয়ে দিয়ে আহসান চৌধুরী বলে উঠল, আপনারা সবাই দয়া করে একটু চুপ করুন। আমি বর্ষাকে নিয়ে গিয়েছিলাম সেই হোটেলে। সেখানে গিয়ে দেখেছি বর্ষা যা বলেছে সব সত্যি। শুধু কাবিনে সই নয়, বরং বর্ষা একটা চেক বইয়ে সই করেছে। ওকে যারা কিডন্যাপ করেছিল তারা বর্ষার বিয়ের সব দামি গয়না আর জামাকাপড় সহ বর্ষার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা ছিল তা সব নিয়ে গেছে। আমি আসার সময় পুলিশকে বলে এসেছি, পুলিশ দ্রুতই কিডন্যাপারদের ধরবে। বর্ষার এখানে কোনো দোষ নেই। আহসান চৌধুরীর কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকায় বর্ষা। আহসান চৌধুরী বর্ষার দিকে তাকিয়ে ইশারায় বর্ষাকে শান্ত থাকতে বলে। তারপর আবারও সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আরেকটা কথা বলতে চাই। আমার আগে থেকে অনেক শখ ছিল বর্ষা মাকে আমার ছেলে মেঘের বউ করে আমার ঘরে তুলব, কিন্তু আশরাফ ওর বিয়ে ঠিক করে ফেলায় আর বলতে পারিনি। এখন যখন বিয়েটা হয়নি, তাই আমি চাই বর্ষা মাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলতে। কি আশরাফ, দিবি তো আমায় আমার বর্ষা মাকে? বর্ষার বাবাকে উদ্দেশ্য করে বলল মেঘের বাবা আহসান চৌধুরী। আহসান চৌধুরীর কথা শুনে আশরাফ খান কান্না করে দিয়ে আহসান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি আমার প্রকৃত বন্ধু রে আশান। তোর মতো একটা বন্ধু পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তুই না থাকলে আজ আমার পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। আমার মেয়ের অনেক কপাল ভালো, তাই ও মেঘ বাবার মতো একটা স্বামী পাবে। কিন্তু মেঘ এই বিয়েতে রাজি হবে তো? হ্যাঁ আশরাফ, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। মেঘ অবশ্যই বর্ষা মাকে বিয়ে করবে। তুই বিয়ের ব্যবস্থা কর। আগামী শুক্রবারে মেঘের সাথে বর্ষার বিয়ে। মেঘ আজকের ফ্লাইটের দেশে ফিরবে। সকলের মুখের চিন্তার ছাপ কেটে গিয়ে হাসি ফুটে উঠেছে। সবাই নতুন করে বর্ষার বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত, কিন্তু বর্ষার মন ভালো নেই। ও কিছুতেই মেনে নিতে পারছে না এসব। হোটেলের ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ডিপ্রেশন করছে বর্ষা। সাথে মনে একটা ভালো লাগা কাজ করছে মেঘের সাথে বিয়ের কথা ভেবে। জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বর্ষা ডুব দিল 3 বছর আগের অতীতে, মেঘের সাথে সেই প্রথম দেখা হওয়ার সময়ে। রাজশাহী থেকে ট্রান্সফার হয়ে সপরিবারে ঢাকা চলে আসেন বর্ষার বাবা আশরাফ খান। ঢাকায় এসেই বর্ষাকে কলেজে ভর্তি করতে নিয়ে যান। বর্ষার খুশি যেন আর ধরছে না। বর্ষার অনেক দিনের শখ ছিল ঢাকায় কলেজে পড়ার। বর্ষাকে কলেজে ভর্তি করে দিয়ে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরীর বাসার উদ্দেশ্যে রওনা হয় বর্ষার বাবা আশরাফ খান। আশরাফ খানের অনেক ছোটবেলার বন্ধু এই আহসান চৌধুরী।
দুজন নিজেদের জীবিকার জন্যে দুই শহরে থাকলেও কখনো আলাদা ছিলেন না। প্রতিদিন অন্তত একবার হলেও ফোনে কথা হতো আহসান আর আশরাফের, কিন্তু দেখা খুব কমই হতো দুজনের। আজ এতটা কাছাকাছি আসায় আশরাফ খান আর নিজেকে আটকে রাখতে পারলেন না, তাই বর্ষাকে নিয়েই বেরিয়ে পড়লেন আহসান চৌধুরীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে একদম হাঁ হয়ে গেল বর্ষা। বিশাল বড় একটা গেটের সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন ছোট ছোট লাগছে। বর্ষা পিছনে ঘুরে ওর বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, আমরা মনে হয় ভুল ঠিকানায় এসে পড়েছি। এটা মনে হয় আহসান চাচুর বাসাই নয়। কত বড় বাড়িটা, দেখেছো একবার? বর্ষার কথা শুনে আশরাফ খান মুচকি হেসে বর্ষার মাথায় হাত রেখে বললেন, আমরা ঠিক জায়গাতেই এসেছিলাম মা। এটাই তোর আহসান চাচুর বাসা। চৌধুরী পরিবার বলে কথা, বড় লোক তো হবেই বল। চল মা, ভেতরে চল। কথাগুলো বলেই বর্ষাকে নিয়ে গেটের কাছে এসে নক করলেন আশরাফ খান। আশরাফ খানকে দেখেই গেটের দারোয়ান রহিম বেক্কল মার্কা হাসি দিয়ে বলল, ভালো আছেন স্যার? আপনারে অনেক দিন পর দেখলাম। আপনার সাথে এটা কে? আপনার মেয়ে নাকি? জি স্যার। এটা আমার মেয়ে বর্ষা, আর আমি ভালো আছি। এখন বলো, আহসান কি বাসা আছে? বড় স্যার বাসাতেই আছেন, আপনারা ভিতরে যান। দারোয়ানের সাথে কথা বলে বাসার ভিতরে গেল আশরাফ খান আর বর্ষা। গেটের ভিতরে ঢুকেই যেন আরো বেশি অবাক হলো বর্ষা। বাইরের থেকে বাড়িটা যতটা সুন্দর আর বড় মনে হয়েছিল, ভিতরটা তার চাইতেও 10 গুণ সুন্দর ও বড়। গেট দিয়ে ভিতরে ঢোকার পর মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে রং বেরঙের ফুল গাছ। ডান পাশের ফুল গাছগুলোর মাঝখানে রয়েছে বড় একটা দোলনা, আর সেই দোলনার থেকে একটু সামনে যেতেই খুব সুন্দর একটা সুইমিং পুল। সেই সুইমিং পুলের ওই পাশে রয়েছে হেলান দিয়ে বসে থাকার জন্য চেয়ার, আর ওপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বড় একটি ছাতা। সব মিলিয়ে যেন কোনো অসাধারণ সুন্দর পার্কে চলে এসেছে বর্ষা। বর্ষা সবকিছু সূক্ষ্মভাবে দেখে ওর বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আব্বু, চাচুরা এত বড় লোক, ওনাকে দেখে তো কখনো এমন মনে হয়নি। বাড়িটা কি সুন্দর, যেন রাজপ্রাসাদ। হ্যাঁ রে মা, তো চাচুর মনে কোনো অহংকার নাই। এতটা বড় লোক হওয়া সত্ত্বেও দেখ, একদম সাধারণ হয়ে চলে। আচ্ছা চল এবার ভেতরে যাই, কতদিন হলো ওকে দেখি না। আব্বু, তুমি ভেতরে যাও, আমি একটু এখানে থাকি না আব্বু। প্লিজ 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 আব্বু। আচ্ছা ঠিক আছে থাক, কিন্তু একদম বাইরে কোথাও যাবি না, অপরিচিত জায়গা। যাব না আব্বু, তুমি যাও, আমি এখানেই আছি। বর্ষাকে রেখে আশরাফ খান ভিতরে চলে যায়, আর বর্ষা গিয়ে বসে পড়ে দোলনায়। দোলনায় দোল খেতে খেতে খলখলিয়ে হাসছে বর্ষা। হঠাৎ দোল খেতে খেতে বর্ষার চোখ পড়ে একটা বড় লাল টকটকে গোলাপের দিকে। বর্ষার লাল গোলাপ খুব পছন্দ, তাই গুটি গুটি পায়ে এগিয়ে যায় গোলাপটার কাছে। যখনই ফুলটা তুলতে যাবে তখনই সামনে দেখে একটা সাইনবোর্ডে বড় বড় করে লেখা, যে তুলবে ফুল তার ছিঁড়ব চুল। এমন অদ্ভুত লেখা দেখে বর্ষা কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবে, আশ্চর্যের বিষয় তো, আমি অনেক ফুল বাগানে দেখেছি লেখা থাকে ফুল ছেঁড়া বারণ বা নিষেধ, কিন্তু এটা আবার কেমন লেখা? কথাগুলো ভেবে আবার বর্ষা ভাবে ও এই ফুল ছিঁড়লে হয়তো চাচ্চু ওকে কিছু বলবে না। আর তাছাড়া ফুলটা দেখে নিজের লোভটাকেও সামলাতে পারছে না বর্ষা, তাই চট করে ফুলটা এক টানে তুলে নেয়। তারপর ফুলটা নাকের কাছে ধরে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ওয়াও, যেমন দেখতে তেমন সুন্দর গন্ধ। কথাটা বলতেই নিজের চুলে টান অনুভব করে বর্ষা। কেউ একজন পিছন থেকে বর্ষার লম্বা চুলগুলোকে হাতের মুঠোয় শক্ত করে পেঁচিয়ে ধরে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, রহিম চাচা, রহিম চাচা, কোথায় থাকো তোমরা সবাই? বাসার মধ্যে চোর ঢুকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, দেখতে পাও না নাকি? মেঘের ডাক শুনে দৌড়ে আসে গেটম্যান রহিম চাচা। রহিম চাচাকে দেখে মেঘ আবারও চিল্লিয়ে বলে, রহিম চাচা, তোমায় কি গেটে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে নাকি ঘুমানোর জন্য? এখন আমি না আসলে কি হতো বলো তো? এই চোর, না না, চুন্নি তো ফুল সহ আরো কত কিছু চুরি করে নিয়ে যেত, তার কোনো হিসাব নাই। কত বড় সাহস এই চুন্নির, আমার ফুলে হাত দিয়েছে, ফুল ছিঁড়েছে।
এবার আমি এই চুন্নির চুল ছিঁড়ব। কে এই চুন্নি, যার এত সাহস? ছোট স্যার, আপনি ভুল বুঝতেছেন। এইটা চোর না, এইটা আপনার আশরাফ আঙ্কেলের মায়া বর্ষা। ইস, ওরে ছাইড়া দেন ছোট স্যার, উনি কান্না করতেছেন। দারোয়ানের কথা শুনে বর্ষার চুল ছেড়ে দিয়ে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায় মেঘ। তারপর পা থেকে মাথা পর্যন্ত দেখে ধবধবে বর্ষা গায়ের রং, 5 ফুট 5 ইঞ্চি হাইট, বড় বড় হরিণী চোখ, কোমর অবধি লম্বা লম্বা চুল, গায়ে হলুদ রঙের একটা 3 পিস পরা, হাতে চিকন চিকন হলুদ রঙের কাচের চুড়ি, কানে হলুদ রঙের পাথরের দুল, চোখের কাজলটা কান্না করার কারণে লেপ্টে গেছে কিছুটা। বর্ষাকে দেখে মেঘ হা করে তাকিয়ে আছে। বর্ষা যে কান্না করছে সেদিকে মেঘের কোনো খেয়ালই নাই। সে বর্ষাকে দেখতেই ব্যস্ত। হঠাৎ দারোয়ানের ডাকে ঘোর কাটে মেঘের। ছোট স্যার, ও ছোট স্যার, বর্ষা ম্যাডামের থামান। হেই তো কান্নাতে কান্নাতে চোখ লাল করে ফেললো। বড় স্যার জানতে পারলে রাগারাগি করবেন। দারোয়ানের কথা শুনে মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ও বর্ষা হোক বা বৃষ্টি, তাতে আমার কিছু যায় আসে না। ওর সাহস হয় কি করে সাইনবোর্ডে লেখা থাকা সত্ত্বেও আমার গাছের ফুল ছেঁড়া? শাস্তি তো ওকে পেতেই হবে। মেঘের কথা শুনে রাগ উঠে যায় বর্ষার। বর্ষা চোখ মুছে তাকায় মেঘের দিকে। লাল ফর্সা গায়ের রং, 5 ফুট 11 ইঞ্চি হাইট, চুলগুলো অনেক সুন্দর ও সিল্কি, বেশ স্বাস্থ্যবান দেখে মনে হচ্ছে যেন নিয়মিত জিম করে। মেঘকে ভালো মতো দেখে নিয়ে বর্ষা রাগী গলায় বলল, ওই, কি শাস্তি দেবেন আপনি? হুম হুম, কে আপনি যে আমায় শাস্তি দিবেন? আপনাকে তো আমি শাস্তি দেওয়াবো চাচ্চুকে দিয়ে। আপনি কোন সাহসে আমার চুল ধরেছিলেন? কোথাকার কোন কুম্ভভূত আপনি? এই মেয়ে, এই তোর সাহস তো কম নয়। তুই মেঘ চৌধুরীর ওপর কথা বলছিস, তাও আবার মেঘ চৌধুরীর বাড়িতে দাঁড়িয়ে মেঘ চৌধুরীর গাছের ফুল ছিঁড়ে। তোকে তো আমি আজকে। এতটুকু বলতেই মেঘকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসার ভিতর দিকে দৌড় দেয় বর্ষা। মেঘ ভাবতেও পারেনি বর্ষা এমন কিছু করবে। বর্ষা বাসার দরজার কাছে দাঁড়িয়ে পিছনে ঘুরে বলে ওঠে, তোকে তো আমি দেখে নিব মিস্টার মেঘ চৌধুরী ওরফে কুম্ভভূত। এই বর্ষার চুলে হাত দেওয়ার মজা তুইও বুঝবি, খাট্টাস একটা। কথাটা বলেই ভিতর দিকে দৌড় দিল বর্ষা। বর্ষার এমন কাণ্ড দেখে আর কথা শুনে অবাক হয়ে গেল মেঘ, আর মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, দেখতে যেমন মিষ্টি, আচরণ তার সাথে 1000 গুণ ঝাল। মেঘ চৌধুরীকে চ্যালেঞ্জ, তাই না? এবার তুমিও বুঝবা বর্ষা নাকি সরিষা, এই মেঘ কি করে। জানালার ধারে বসে কথাগুলো মনে পড়তে আনমনে হেসে উঠল বর্ষা। প্রথম পরিচয়টা ওদের এভাবে ঝগড়া দিয়েই শুরু হয়েছিল সেদিন। হঠাৎ মায়ের ডাকে ঘোর কাটে বর্ষার। বর্ষা, এ বর্ষা, দরজাটা খুল, দেখ কে এসেছে। মায়ের ডাক শুনে দরজা খুলে দেয় বর্ষা। আর দরজা খুলতেই সামনে দেখতে পায় মেঘ বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। সাদা টি শার্ট, ব্লু জিন্স, চোখে সানগ্লাস, হাতে দামি ওয়াচ, সিল্কি চুলগুলো বাতাসে হালকা উড়ছে। আর মুখের বাঁকা হাসিতে যেন একদম কিলার লুকে দাঁড়িয়ে আছে মেঘ। গত 1 বছর পরে মেঘকে এভাবে দেখে যেন হুঁশ হারিয়ে গেছে বর্ষার। বর্ষা দরজা খুলেই মেঘের দিকে হা করে তাকিয়ে আছে। বর্ষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘ গলা ঝাড়ি দিয়ে বর্ষার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, আপনি যান, আমি বর্ষার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা বাবা, তুমি থাকো, আমি দেখি ওদিকটা সামলাই। তোমাদের বিয়ের জন্য কত কাজ পড়ে আছে। কথাটা বলেই হাসি দিয়ে চলে গেলেন বর্ষার মা। বর্ষার মা চলে যেতেই বর্ষাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ল মেঘ। তারপর চোখের সানগ্লাসটা খুলে মাথার সাথে আটকে রাখতে রাখতে বর্ষার উদ্দেশ্যে বলল, কি খবর রে তোর, মিস সরিষা? মেঘের মুখে সরিষা কথাটা শুনে আজ আর রাগ হচ্ছে না বর্ষার। বর্ষা লজ্জা মাখা হাসি দিয়ে মাথা নিচু করে বলল, হুম, ভালো। তুই কেমন আছিস মেঘ ভাইয়া? বর্ষার কথা শুনে বাঁকা হেসে বিছানায় বসতে বসতে মেঘ বলল, হঠাৎ আমায় দেখে এত লজ্জা পাচ্ছিস যে? আমি তো ভেবেছিলাম সেদিনের ঘটনার পর তুই আমায় দেখলে সেদিনের মতো শুধু থাপ্পড়ই মারতে চাইবি, বাট এখানে তো দেখছি সব পুরো উল্টো। কি ব্যাপার বলতো? মেঘ ভাইয়া, আমি আসলে
এতটুকু বলে আর কিছু বলতে পারলো না বর্ষা। তার আগেই মেঘ বলে উঠল, তোর কোনো কথা শুনতে চাই না এখন। তুই থাক, আমি সবার সাথে দেখা করে আসছি। বাকি কথা না হয় বাসর ঘরেই হবে, কি বলিস? কথাটা বলেই বর্ষাকে একটা চোখ টিপ মেরে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের কথার অর্থ কিছুই বুঝতে পারছে না। মেঘ ওর ওপর রেগে আছে নাকি আগের মতোই ওকে ভালোবাসে সেটা ভেবে পাচ্ছে না বর্ষা। দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বর্ষা আর মেঘের বিয়ে হয়ে গেল সবার উপস্থিতিতে। বিদায় বেলা বর্ষার হাত মেঘের হাতে তুলে দিয়ে আশরাফ খান বললেন, মেঘ বাবা, আমার একমাত্র মেয়ে, আমার ঘরের লক্ষ্মী, আমার কলেজার টুকরোকে আজ তুলে দিলাম আমি তোমার হাতে। তুমি ওকে যত্ন করে রেখো, কখনো কষ্ট পেতে দিও না আমার মেয়েটাকে। আজ থেকে আমার বর্ষার সব দায়িত্ব তোমার। তুমি আমায় কথা দাও বাবা, তুমি সারা জীবন আমার মেয়েটার পাশে থাকবে, ভালোবাসবে ওকে, কখনো ওকে ছেড়ে যাবে না। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি থাকতে বর্ষাকে কেউ কষ্ট দিতে পারবে না। ওর জীবনটা নতুনভাবে গড়ে দিতে আমি ওকে বিয়ে করলাম, আর ওকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজ থেকে আমি তো ওর জীবনটা বদলে দিব আঙ্কেল। মেঘ কথাগুলো ভালো করে বললেও বর্ষার কেমন জানি অস্বস্তি হতে লাগলো মেঘের কথায়। সাথে মেঘ ওর হাতে খুব বাজেভাবে স্পর্শ করছে, যাতে করে হাতে খুব ব্যথা অনুভব করছে বর্ষা, কিন্তু মুখে কিছু বলছে না। সকলের থেকে বিদায় নিয়ে মেঘের বাসায় চলে এলো বর্ষা। মেঘের মা ছোটবেলায় মারা যাওয়ায় মেঘদের বাড়িতে মেঘের বাবা আহসান চৌধুরী আর বর্ষা ছাড়া আর কেউ নেই। বাসর ঘরে বসে আছে বর্ষা। অনেক সুন্দর করে রুমটা সাজানো হয়েছে শুধু লাল গোলাপ দিয়ে। দেখে মনে হচ্ছে যেন কোনো গোলাপ বাগানে বসে আছে বর্ষা। পুরো রুমটা চেয়ে চেয়ে দেখছে আর খুশিতে মনটা ভরে যাচ্ছে বর্ষার। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে ওর কাছে। মেঘ বাসর ঘরে ঢুকবে ঠিক সেই মুহূর্তে আহসান চৌধুরী মেঘকে ডেকে বলল, দাঁড়াও মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবার ডাকে অবাক হয়ে পিছনে তাকিয়ে মেঘ বলল, কি কথা আব্বু, যে এই মুহূর্তে আমায় বলতে চাও তুমি? আমার সাথে আমার রুমে আসো মেঘ। কথাটা বলেই নিজের রুমের দিকে হাঁটা দিলেন আহসান চৌধুরী। আহসান চৌধুরীর এমন আচরণে কিছুটা অবাক হয়ে পিছু পিছু যেতে লাগলো মেঘ। আহসান চৌধুরীর রুমে যাওয়ার পর আহসান চৌধুরী দরজা লাগিয়ে মেঘের দিকে ঘুরে বলতে শুরু করলো, আমি খুব ভালো করে জানি মেঘ, বর্ষাকে যে মানুষটা কিডন্যাপ করে নিয়ে গেছে, জোর করে কাবিননামায় সই করিয়ে বিয়ে করেছে, সে আর কেউ নয়, সে তুমি। আর তুমি বর্ষার বিয়ের 2 দিন আগে দেশে ফিরেছো, সেটাও আমার অজানা নয়। তুমি ইচ্ছা করে বর্ষার নামে কলঙ্ক ছড়িয়েছো, ওর বিয়ে ভেঙেছো, সেটাও আমি জানি। তবে আমি এটা জানি না যে তুমি কেন ওর সাথে এমন করেছো। কিন্তু আমি আমার ছেলেকে বিশ্বাস করি, তাই আমি কখনো চাই না আমার ছেলে ভালো মানুষের আড়ালে কোনো অমানুষ হয়ে থাকুক। তুমি যখন ওই বাড়ি থেকে বিদায়ের সময় আশরাফের কাছে বর্ষার ব্যাপারে কথাগুলো বলেছিলে, তখন আর কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি তোমার কথাগুলোয় ভালোর আড়ালে রাগ লুকিয়েছিল। তুমি অবশ্যই কোনো না কোনো কারণে বর্ষার সাথে খুব খারাপ কিছু করতে চাইছো। আমি জানি তুমি বর্ষাকে ভালোবাসো, কিন্তু কী কারণে তুমি বর্ষা মায়ের সাথে এমন করেছো সেটা আমি জানি না। তবে শুনে রাখো মেঘ, বর্ষার উপর তুমি যদি কোনো প্রকার অন্যায় বা অত্যাচার করো, আমি কিন্তু ছেলে বলে তোমায় ছেড়ে দেব না। তুমি যেমন আমার একমাত্র ছেলে, তেমনি বর্ষাও আমার বৌমা, নয় আমার মেয়ে। তাই আমার মেয়ের যদি তোমার জন্য কোনো প্রকার কষ্ট হয়, আমি কিন্তু সেটা মেনে নেব না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো মেঘ। এখন তুমি নিজের রুমে যেতে পারো। মনে রেখো, একটি মেয়ে নিজের সর্বোচ্চ ত্যাগ করে একটা ছেলের ঘরের বউ হয়ে আসে, তাই তার কোনো প্রকার কষ্ট যেন না হয়, তার দায়িত্ব কিন্তু ছেলেটারই নিতে হয়। আহসান চৌধুরীর কথাগুলো এতক্ষণ মাথা নিচু করে সব শুনছিল মেঘ। তারপর কোনো উত্তর না দিয়েই চলে যেতে নিল মেঘ। আর তখনই আহসান চৌধুরী মেঘকে আবারও ডেকে বলল, আরেকটা কথা মেঘ, আমি কাল সকালে বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি। আমি ফিরতে ফিরতে 3 মাস পর হয়তো দেশে ফিরবো। আমি যেন দেশে ফিরে আমার বর্ষামাকে সুখী দেখতে পাই তোমার সাথে, কথাটা মনে রেখো। বাবার কথা শুনে কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে এলো মেঘ।
তারপর বাইরে বেরিয়ে একটা ডেভিল হাসি দিয়ে মনে মনে বলল, তুমি তো আমার কাজটা আরো বেশি সহজ করে দিলে আব্বু। তুমি 3 মাস বাসায় থাকবে না, বর্ষার আমি একা থাকবো, এর চাইতে ভালো সুযোগ আর কি হতে পারে? কথাগুলো ভেবেই বড় একটা গোলাপ হাতে নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো মেঘ। এদিকে প্রায় 2 ঘন্টা হলো বাসর ঘরে একা একা বসে আছে বর্ষা মেঘের অপেক্ষায়। এতক্ষণ একটানা বসে থাকার কারণে কোমরে কিছুটা ব্যথা অনুভব হচ্ছে ওর। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘোর কাটে বর্ষার। মেঘকে রুমে আসতে দেখে সালাম দেয় বর্ষা। মেঘ বর্ষার সালামের উত্তর নিয়ে বর্ষার পাশে এসে বসে। বর্ষার মাথার ঘোমটাটা সরিয়ে বর্ষার থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচু করে ধরে বলে, এমন সঙ্গ সেজে বসে আছিস কেন রে সরিষা? তোকে কি আমি আজকে প্রথম দেখছি? মেঘের এমন কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে তাকায় বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে হাতের ফুলটা এগিয়ে দিয়ে মেঘ বলে, তুই গোলাপ খুব পছন্দ করিস তাই না রে সরিষা? এই নে, এটা তোর জন্য। বাসর ঘরে বউকে কিছু দিব না তা কি হয় বল? মেঘের কথাগুলো কেন জানি খুব অস্বস্তি লাগছে বর্ষার। তবুও হাত বাড়িয়ে মেঘের হাত থেকে গোলাপ ফুলটা নিতে যায় বর্ষা। আর তখনই বর্ষার 2টি আঙুলে গোলাপের কাঁটা ঢুকে অনেকটা কেটে যায়। বর্ষা আহ শব্দ করে হাতটা সরিয়ে নেয়। গলগল করে রক্ত পড়তে থাকে বর্ষার আঙুল থেকে। বর্ষার আঙুলে রক্ত দেখে মেঘ ফুলটা টেবিলের ওপর রেখে বলে, ইস, খুব লেগেছে তাই না রে? আসলে কি বলতো, কথায় আছে না, গোলাপ তুলতে গেলে কাঁটা খেতে হয়। তোরও ঠিক তাই হয়েছে। তুই বস, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কথাটা বলেই উঠে গেল মেঘ। একটু পর কিছু একটা হাতে করে এনে বর্ষার কাটা হাতটা শক্ত করে ধরে তাতে লাগিয়ে দিল। মেঘের হাতের জিনিসটা কাটা জায়গায় লাগানোর সাথে সাথে জ্বালা পোড়ায় চিৎকার করতে নিল বর্ষা। আর তখনই মেঘ বর্ষার মুখটা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, খবরদার বলছি, চিৎকার করবি না একদম। চিৎকার করলে তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে ঠিক কি কি করব। খুব জ্বালা করছে তাই না রে? করবি তো, কারণ এটা তো মলম নয়, এটা তো মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছি আমি। খুব শখ না তোর আমার মতো বড়লোক ছেলের বউ হওয়ার? আজ থেকে তোর জীবনটা নরকে পরিণত করার দায়িত্ব আমার। যতটা কষ্ট গত 1 বছর ধরে আমি তোর জন্য পেয়েছি, তার সুদে আসলে তোর থেকে আদায় করব আমি। আজকে এটা তো শুধু নমুনা ছিল মাত্র। নিজেকে প্রস্তুত কর আগামীর জন্য। কথাগুলো বলে বর্ষার মুখটা ছেড়ে দিল মেঘ। বর্ষার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারায় পানি। হাতের কাটা জায়গাটায় যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে বর্ষা, কিন্তু মেঘের ভয়ে চিৎকার করতে পারছে না ও। বর্ষা মেঘের সামনের থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কলের নিচে নিজের হাতটা ধরে পানি দিয়ে ধুতে লাগলো আর অঝরে কাঁদতে লাগলো। বর্ষা ওয়াশরুমে চলে যেতেই মেঘ ওই গোলাপ ফুলটা বাম হাতে দুমড়ে মুচড়ে ফেললো। এমন করায় গোলাপের কাঁটাগুলো সব মেঘের হাতের মধ্যে খুব বাজেভাবে ঢুকে রক্ত পড়তে লাগলো। কিন্তু সেদিকে মেঘের কোনো খেয়াল নেই। মেঘ মনে মনে বলতে লাগলো, কেন বর্ষা, কেন কেন সেদিন আমার ভালোবাসাটা না বুঝে তুই আমার সাথে অমনটা করেছিলি? যে আমি কখনো একটা ফুলের টোকাও পড়তে দিতাম না তোর শরীরে, সে আমি আজ তোকে কতটা কষ্ট দিচ্ছি। কেন বাধ্য করলি তুই আমায় তোর সাথে এমন করতে? তোকে কষ্ট দিলে যে তার চাইতে বেশি কষ্ট আমার এইখানটায় হয়। কেন বুঝলি না আমায় সেদিন? তুই কি করে পারলি তুই আমার সাথে ওই রকমটা করতে বর্ষা? কি করে? আমিও তোকে ছাড়বো না বর্ষা। যেভাবে গত 1 বছর আমি তিলে তিলে শেষ হয়েছি, ঠিক একইভাবে আমি তোকেও শেষ করব। তোকেও বোঝাবো আমি বিনা দোষে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেতে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট যন্ত্রণা হয়। কথাগুলো ভেবেই নিজেকে শক্ত করে হাতের ফুলটা নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঘ। তারপর বর্ষা বের হওয়ার আগেই নিজের হাতের কাটা জায়গাটার রক্ত পরিষ্কার করে ফেলল, যাতে করে বর্ষা বুঝতে না পারে। একটু পর চোখের পানি মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বর্ষা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মেঘ ফ্লোরে একটা বালিশ আর একটা চাদর ফেলে রেখে ওপরে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে আছে। বর্ষার আর বুঝতে বাকি রইল না যে মেঘ ওকে বিছানায় ঘুমোতে দিবে না।
তাই বর্ষাও আর সময় নষ্ট না করে নিচে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ল। সকালে খুব ভোরে ঘুম ভাঙল বর্ষার। বর্ষা ঘুম থেকে উঠে দেখলো মেঘ এখনো ঘুমিয়ে আছে। বর্ষা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বর্ষা খেয়াল করলো আশ্চর্যজনকভাবে ওর হাতের কাটা জায়গায় আর একটুও ব্যথা নেই। কাটা জায়গাটা এক রাতের মাঝেই অনেকটা শুকিয়ে গেছে। বর্ষা সেদিকে পাত্তা না দিয়ে অজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে রুম থেকে বাইরে বের হতে যাবে তখনই বর্ষাকে ডাক দিল মেঘ। এই সরিষা, এদিকে আয় তো। মেঘের ডাক শুনে ঘুরে দাঁড়ালো বর্ষা। মেঘের দিকে তাকিয়ে দেখলো মেঘ চোখ বন্ধ করে আছে। বর্ষা মনের ভুল মনে করে আবারও দরজার দিকে পা বাড়ালো। আর তখনই মেঘ আবার বলে উঠল, কাল রাতের কথা কি ভুলে গেছিস নাকি? আমি ডাকার পরও আবার চলে যাচ্ছিস কোন সাহসে? এদিকে আয় আমার কাছে। মেঘের কথা শুনে ভয়ে ঢোক গিলল বর্ষা। তারপর ভয়ে ভয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, আমি আসলে ভেবেছিলাম তুই ঘুমিয়ে আছিস, ডাকিসনি আমায়, তাই মনের ভুল ভেবে চলে যেতে নিচ্ছিলাম। সরি। বস এখানে। কি? কানে কি কম শুনিস নাকি? বললাম এখানে আমার পাশে বস। মেঘের কথা শুনে ভয়ে ভয়ে মেঘের পাশে বসলো বর্ষা। মেঘ সাথে সাথে উঠে এসে বর্ষার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর বলল, সারা রাত ঘুমাইনি, খুব মাথা ব্যথা করছে। আমি যতক্ষণ ঘুমাবো তুই আমার মাথায় বিলি কেটে দিবি, আর ভুল করেও একটু নড়াচড়া করবি না বা আমায় ডাক দিও না, বুঝলি? নে এবার আমার মাথায় বিলি কেটে দে, আমি ঘুমাবো। কথাগুলো বলেই বর্ষার কোলে মাথা রেখে বর্ষার কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল মেঘ। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষার অবাক ও রাগ দুটাই হচ্ছে। বর্ষা মনে মনে বলল, সারা রাত ঘুমাওনি তো করেছোটা কি? শালা কুম্ভভূত একটা, রাতে ওইভাবে আমায় কষ্ট দেওয়ার পরেও এখন আমার কোলে ঘুমাই কিভাবে? বেটা বান্দর হনুমান একটা, ইচ্ছে তো করছে চুলে বিলি না কেটে চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ি। ওই আমি বললাম না আমি ঘুমাবো। মনে মনে ফালতু বকা বাদ দিবি নাকি কানে নিচে দিব কয়েকটা? মেঘের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো বর্ষা। তারপর মনে মনে বলল, কি শয়তান ছেলে রে বাবা, মনে মনে একটু বকা দিয়েও শান্তি নেই, সব সময় কি করে সব শুনে নেয় কে জানে। কথাগুলো ভেবেই মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে বিলি কেটে দিতে লাগলো বর্ষা। মেঘের ঘুমন্ত মুখটা দেখে যেন সব রাগ চলে গেছে বর্ষার। বর্ষা মেঘের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুব দিল অতীতে। সেদিন কলেজের প্রথম দিন ছিল বর্ষার। বর্ষা খুব এক্সাইটেড ছিল কলেজ লাইফ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে নেয় বর্ষা। লাল রঙের একটা গাউন, মাথায় সুন্দর করে হিজাব পেঁচিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দেয় বর্ষা। চোখে গাঢ় করে কাজল দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে চলে যায় কলেজে। কলেজের গেটে নেমে ভাড়া মিটিয়ে কলেজের ভিতর দিকে তাকিয়ে বড় একটা শ্বাস নেয় বর্ষা। বর্ষার খুব নার্ভাস লাগছে। একে তো কলেজের আজ প্রথম দিন, তার ওপর এখানে পরিচিত কেউ নেই। তবুও বুকে সাহস নিয়ে কলেজের ভিতর প্রবেশ করে বর্ষা। ভিতরে যেতেই একটি সিনিয়র মেয়ে বর্ষাকে ডেকে বলে। সিনিয়র মেয়েটার কথা শুনে মেয়েটার কাছে এগিয়ে আসে বর্ষা। ওই মেয়েটার সাথে আরো দুজন মেয়ে আর 5-6 জন ছেলেও আছে। তাদের মাঝে একটা ছেলে অন্যদিকে ঘুরে বসে আছে। আর বাকি ছেলে মেয়েগুলো বর্ষার মতো আরো কয়েকজন জুনিয়র ছেলে মেয়েকে নিয়ে নানা রকম প্রশ্ন করে বিরক্ত করছে। বর্ষা ওদের কাছে এগিয়ে যেতেই সিনিয়রদের মাঝ থেকে একটি ছেলে বলে উঠল, এই যে লাল বেবিডল কলেজে নতুন। ছেলেটার কথা শুনে রাগ ওঠে বর্ষার। বর্ষা নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে ওঠে, আমার নাম বর্ষা, কোনো লাল বেবি ডল নয়। তাই এমন নাম ধরে না ডেকে বর্ষা বলে ডাকবে, খুশি হব। বর্ষা নামটা শুনতেই অন্যদিকে ঘুরে বসে থাকা ছেলেটা দ্রুত বর্ষার দিকে ঘুরে বলে ওঠে, আরে মিস সরিষা, আমাদের কলেজে হোয়াটস এ সারপ্রাইজ। মেঘকে দেখে আর মেঘের কথা শুনে বর্ষা বড় বড় চোখ করে রাগী গলায় বলে, মিস্টার কুম্ভভূত তুই এখানে? বর্ষার কথা শুনে সিনিয়র সব ছেলে মেয়েরা হাঁ করে বর্ষার দিকে একবার আর মেঘের দিকে একবার তাকায়।
মেঘ সকলের তাকানোর বিষয়টা বুঝতে পেরে বর্ষা বাদে সকল জুনিয়রদেরকে বলে, এই তোমরা সবাই যেতে পারো, আজকে আর তোমাদের কোনো কাজ নাই। আজকে আমরা মিস সরিষার ক্লাস নিব। ও হ্যালো মিস্টার কুম্ভভূত, তোর কানে কি সমস্যা আছে নাকি? হুম, আই এম নট সরিষা, আই এম এ বর্ষা, ওকে? জাস্ট বর্ষা। ওই হলো সরিষা, এবার বল তোকে কি করা যায়। সেদিন তো আমার বাসায় আমার গাছের ফুল ছিঁড়ে আবার আমাকে গালি দিয়ে পালিয়ে গেছিলি, কিন্তু এখানে তোকে কে বাঁচাবে রে সরিষা? বর্ষা নিজেকে শেপ করতে জানে, আমার জন্য আমি একাই যথেষ্ট। কোনো কুম্ভভূতকে ভয় পায় না এই বর্ষা। মেঘ আর বর্ষার কথা শুনে সিনিয়র ছেলেমেয়েরা হা করে তাকিয়ে আছে ওদের দিকে। হঠাৎ ওদের মধ্যে থেকে একটি ছেলে মেঘকে বলে ওঠে, কি ব্যাপার বলতো মেঘ, তোরা এমনভাবে কথা বলছিস যেন তোরা আগে থেকে দুজন দুজনকে চিনিস, আর আমি এই মেয়েটার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। ও তোর সাথে এমনভাবে কথা বলছে, এই কলেজের সব মেয়েদের ক্রাশ, সকলে বড় ভাইয়ের উপর এভাবে কথা বলছে, তাও আবার তুই করে, হাউ ইজ পসিবল? মেঘ আর সিনিয়ররা যখন কথা বলতে ব্যস্ত সেই ফাঁকে বর্ষা দৌড় দিয়ে নিজের ক্লাসে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, ইস, লোকে কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধে হয়। আজকে কথাটা হাতে নাতে প্রমাণ পেলাম। এই কুম্ভভূতটাকে এই কলেজেরই বড় ভাই হতে হলো। এখন না হয় কোনো মতে বেঁচে গেলাম, কিন্তু এরপর থেকে কি করব? আমার কলেজের প্রথম দিনটাই খারাপ করে দিল কুম্ভভূতটা, বেটা খাট্টাস একটা। ওদিকে বর্ষাকে পালাতে দেখে মেঘ ওর বন্ধুদেরকে বলল, এই তোরা সকলে শুনে রাখ, এখন সরিষা নামের বর্ষা নামের যে মেয়েটিকে দেখলি, যার সাথে আমি ঝগড়া করেছিলাম, ওটা আমার কাজিন, কিন্তু মেয়েটা 1 নম্বরে পাজি। ওকে একবার যখন পেয়েছি তখন ওকে তো আমি দেখেই নিব, তোরা ওর দিকে নজর রাখবি। শুধু কাজিন নাকি অন্য কিছু রে মেঘ? আমরা কেমন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তুই তো কোনো মেয়ের সাথে কথাই বলিস না, অথচ বর্ষার সাথে সোজা ঝগড়াতে চলে গেলি। সামথিং কিছু নয় তো? আরে ধুর, তোরা যা ভাবছিস তেমন কিছুই না। ও আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ে, কয়েকদিন আগে আমাদের বাসায় গিয়েছিল, তখনই ওর সাথে আমার প্রথম দেখা আর ঝগড়া। মিস সরিষা জানে নাও তার সাথে পাঙ্গা নিয়েছে। মেঘ চৌধুরীর সাথে পাঙ্গা নেওয়ার মজা তো ওকে পেতেই হবে। কথাগুলো বলেই ডেভিল হাসলো মেঘ। তারপর সবাইকে নিয়ে ক্লাসের দিকে হাঁটা দিল। এইদিকে ক্লাসে ঢোকার পর যেন দেহে প্রাণ ফিরে পেল বর্ষা। মেঘের সামনে আর একটুও থাকলে হয়তো প্রাণটা বেরিয়েই যেত। মুখে যতই বাহাদুরি করুক না কেন, বর্ষা তো একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে ওই রকম একটা ছেলের সাথে পাঙ্গা নেওয়া সত্যিই বড় কঠিন কাজ। যাক বাবা, এবারের মতো ওই রাক্ষস কুম্ভভূতটাকে ফাঁকি দিয়ে পালাতে পেরেছি। পরের কথা না হয় পরে ভাবা যাবে। ভাবতে ভাবতেই একটি বেঞ্চে গিয়ে বসলো বর্ষা। বর্ষার পাশ থেকে একটি মেয়ে বর্ষার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি তমার, তুমি? তমার কথা শুনে তমার দিকে ঘুরে তাকালো বর্ষা। গোলগাল উজ্জ্বল শ্যামলা মিষ্টি দেখতে একটি মেয়ে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। বর্ষাও মিষ্টি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে তোমাকে বলল, হ্যালো, আমি বর্ষা, এই কলেজে নতুন। তোমার মতো আমিও নতুন, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে বেঁচে গেছি সিনিয়রদের থেকে। আমার জন্য বেঁচে গেছে মানে? আমি আবার তোমায় কিভাবে বাঁচালাম? তুমি যদি তখন ওই সিনিয়রদের কাছে না যেতে, ওদের সাথে ঝগড়া না করতে, তাহলে আমাকে ওদের সামনে নাচতে হতো। অনেক বিরক্ত করছিল ওরা। তুমি আসে আমাদের ছেড়ে তোমায় ধরে। তবে যে ভাইটা তোমার সাথে ঝগড়া করছিল, ওই ভাইটা আমাদের কিছু বলেনি, উনি মনে হলো ভালোই, বাট তোমার সাথে এমন কেন করলো বুঝলাম না। তোমার কথা শুনে বর্ষা মুখ বাঁকিয়ে বলল, ওই খাট্টাস কুম্ভভূতকে তুমি ভালো বলছো তমা? ওইটা একটা রাম বজ্জাত, বেটার সাথে দেখা হওয়ার পর থেকেই আমায় জ্বালিয়ে মারছে। আপদটার জন্য কলেজে এসেও শান্তি নেই, এখানেও হাজির। বর্ষার কথা শুনে হা হা করে হেসে উঠল তমা। তারপর হাসি থামিয়ে বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলো আর খুব দুষ্ট মনে হচ্ছে। আমরা কি বিষ্ট হতে পারি? আমার কিন্তু এখানে পরিচিত কেউ নেই। হতেই পারি,
বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে আর কোনো তুমি বা আপনি নয়, জাস্ট তুই করে কথা বলতে হবে। ওকে ডান। এবার বলো বাসায় কে কে আছে তোর? আমি আমার একমাত্র আম্মু আর একমাত্র আব্বুর, আর আমি তাদের একমাত্র কিউটের ডিব্বা মাইয়া। বর্ষার কথা শুনে আবারও হা হা করে হেসে দিল তমা। তারপর বলল, তুই সত্যি অনেক মজার মানুষ। তোর সাথে কথা বলে আমার হেপি লাগছে। খেয়ে দেখেছিস বুঝি? বর্ষার এমন কথা শুনে আবারও হেসে দিল তমা। তখনই ক্লাসে স্যার ঢুকলো। কলেজ শেষ হলে যে যার মতো বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। তমা আর বর্ষাও একসাথেই বের হলো বাসায় যাওয়ার জন্য। একটুখানি এগিয়ে যেতেই বর্ষার মনে পড়লো ও ভুল করে নিজের ফেভারিট কলমটা, যেটা ওর আব্বু ওকে উপহারের সাথে বার্থডেতে গিফট করেছিল, সেটা ক্লাসে ফেলে এসেছে। তাই বর্ষা তমাকে উদ্দেশ্য করে বলল, এই রে, আমার ফেভারিট পেনটা ভুল করে ক্লাসে ফেলে আসছি। তোমা, তুই হাঁটতে থাক, আমি এক্ষুনি পেনটা নিয়ে আসছি। বর্ষার কথা শুনে তমা আর কিছু না বলে হাঁটতে শুরু করে। আর বর্ষা চলে গেল ক্লাসে। ক্লাস থেকে পেনটা নিয়ে আবার বাইরে আসতেই বর্ষার সামনে বাধা হয়ে দাঁড়ায় মেঘ। তারপর ভ্রু নাচিয়ে ডেভিল হেসে বলে, আব তেরা কে হোগায় রে সরিষা? তখন তো ধোকা দিয়ে পালিয়েছিলি, কিন্তু এখন? মেঘের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে বর্ষা বলল, দেখুন, আমাকে বাড়ি যেতে দিন, নইলে আমি কিন্তু চাচ্চুকে ফোন করে বলে দিব আপনি আমায় বিরক্ত করেছেন। তাই? আচ্ছা, ফোন কর, এই নে ফোন। না না, তোর ফোন থেকেই ফোন কর, আমি এখানে আসি, নে ফোন কর জলদি। মেঘ কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্ষার দিকে। আর বর্ষা ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে আর বারবার শুকনো ঢোক গিলছে। এমন সময় বর্ষার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। বর্ষা মেঘের পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, প্রিন্সিপাল স্যার, এই দেখুন, এই ছেলেটা আমার সাথে অসভ্যতা করতেছে। বর্ষার কথা শুনে মেঘ পিছনে তাকাতেই বর্ষা নিজের শরীরের সব শক্তি দিয়ে সজোরে মেঘের পায়ের ওপর একটা লাথি মেরে মেঘকে ধাক্কা দিয়ে দৌড় দিল। বর্ষার পায়ে হিল জুতো থাকায় মেঘ পায়ে অনেক ব্যথা পেল, সাথে পায়ের যেখানে লাথি মেরেছে সেখানে একটু ছিলেও গেল। মেঘ নিজের পায়ে হাত দিয়ে আহ শব্দ করে বসে পড়ল নিচে। আর বর্ষা পিছন দিকে ঘুরে ভেঙচি কেটে বলল, বেটা হনুমান, রাক্ষস, আফ্রিকান বান্দর, উগান্ডার তেলাপোকা, নাইজেরিয়ার ভাল্লুক, কুম্ভভূত, এরপর থেকে বর্ষার পেছনে লাগতে এলে 1000 বার ভেবে নিস, তোকে তো আমি ভর্তা বানিয়ে বাজারে বেচবো, খাট্টাস কোথাকার। কথাগুলো বলেই দৌড়ে চলে গেল বর্ষা। আর বর্ষার কথা শুনে রাগে আগুন হয়ে মেঘ দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস হয় কি করে আমার সাথে, এই মেঘ চৌধুরীর সাথে এমন আচরণ করার? আমি তোকে ছাড়বো না সরিষা। আমার পায়ে লাথি মারার ফল হারে হারে পাবি তুই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দরজায় কড়া নাড়ার শব্দ হওয়ায় অতীত থেকে বাস্তবে ফিরল বর্ষা। কিন্তু মেঘ ওকে এমন করে ধরে ঘুমিয়ে আছে যে দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে যাওয়া সম্ভব নয় ওর। এদিকে দরজায় কেউ অনবরত ঠকঠক করেই যাচ্ছে। শেষে বাধ্য হয়ে ভয়ে ভয়ে মেঘের মাথাটা নিজের কোল থেকে নামানোর চেষ্টা করলো বর্ষা। আর অমনি মেঘের ঘুম ভেঙে গেল। মেঘের ঘুম ভাঙতেই অগ্নি দৃষ্টিতে তাকালো বর্ষার দিকে। তারপর কিছু বলবে আর তখনই বাইরে থেকে মেঘদের বাসার কাজের মহিলা বলে উঠল, ছোট স্যার, ও ছোট স্যার, বড় স্যার আপনাকে ডাকে। বড় স্যার তো চলে যাচ্ছে। কাজের মহিলার কথা শুনে মেঘের খেয়াল হলো আজকে আহসান চৌধুরী দেশের বাইরে যাওয়ার কথা। মনে হতেই লাফিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে 1 মিনিটের মাঝেই চোখের মুখে পানি দিয়ে আসলো মেঘ। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে বাইরে চল, কিন্তু আব্বু যেন কিছু না জানে এই রুমের ভিতরের কথা। কথাটা বলেই দরজা খুলে বাইরে চলে গেল মেঘ। বর্ষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের পিছু পিছু নিচে এসে দেখে আহসান চৌধুরী একদম রেডি হয়ে বসে আছেন ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে। বর্ষা আহসান চৌধুরীকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ তুমি চাচ্চু, তাও আবার এত সকাল সকাল? ওয়ালাইকুম আসসালাম বর্ষা মামুনি, আমি আজকে বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি। 3 মাস পর ফিরবো হয়তো। তুমি কিন্তু এতদিন আমার মেঘকে ছেড়ে কোথাও যাবে না, বুঝলি? যখন বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে হবে মেঘকে নিয়ে চলে যাবি।
আবার ওর সাথেই চলে আসবি, আর না হলে তোর আব্বু আম্মুকে ডেকে নিবি এখানে। আমি বিদেশ থেকে ফিরলে তারপর বাবার বাড়ি যাবি, তার আগে নয়, বুঝলি বর্ষা মা? আর আমি আশরাফকে ফোন করে সব বলে দিয়েছি। আহসান চৌধুরীর কথা শুনে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে বর্ষা বলল, কিন্তু চাচ্চু, এই এতগুলো দিন আমি এখানে একা থাকবো? পাগলি মেয়ে, তুই একা কোথায়? মেঘ তো আছে, স্বামী পাশে থাকলে আবার একা হয় নাকি? আর শোন, এখন থেকে আমায় আব্বু ডাকবি, কেন চাচ্চু ডাক নয়। আহসান চৌধুরীর কথা শুনে বর্ষা মনে মনে বলল, ওই বজ্জাত খাটাস হনুমান কুম্ভভূতটা আমার স্বামী না শত্রু। আমার জীবনটা শুকনো বাঁশপাতা বানাতে বিয়ে করেছে উনি আমায়। এর কাছে আমি এই 3টা মাস কি করে যে থাকবো, হে আল্লাহ, প্লিজ হেল্প মি। কি হলো রে বর্ষা মা, কিছু বলছিস না যে? বর্ষা কিছু বলার আগেই মেঘ বলে উঠল, ও আর কি বলবে আব্বু, তুমি নিশ্চিন্তে বিজনেসের কাজে যাও। ওকে দেখার জন্য আমি আছি, আর আমায় দেখার জন্য ও আছে। তুমি যা বলছো সব মেনে নিয়েছে ও। কি আমি ঠিক বলছি না বর্ষা? হ্যাঁ হ্যাঁ চাচ্চু, উনি ঠিকই বলেছে। তুমি যাও, আমি এখানেই থাকবো তুমি না ফেরা পর্যন্ত। তারপর আরো কিছুক্ষণ কথা বলে মেঘ আর বর্ষার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহসান চৌধুরী। মেঘ ওনাকে এগিয়ে দিয়ে আসতে সাথে গেল। ওরা চলে যেতেই বর্ষা গিয়ে টিভি চালিয়ে কার্টুন দেখতে লাগলো। কার্টুন দেখতে দেখতে হঠাৎ টিভি বন্ধ হয়ে গেল। বর্ষা অবাক হয়ে সুইচ টিপে চেক করতে লাগলো টিভিটা কেন বন্ধ হলো। তখনই বর্ষার পিছন থেকে মেঘ বলে উঠল, চেক করে কোনো লাভ হবে না, আমি টিভির লাইনটা বন্ধ করে দিয়েছি। আমি উপরে যাচ্ছি ভালোভাবে ফ্রেশ হতে, এসে যেন দেখি টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি করে রাখা হয়েছে। কথাটা বলেই ওপরে চলে যেতে নিল মেঘ, আর অমনি বর্ষা রেগে গিয়ে বলে উঠল, এই কুম্ভভূত, তুই আমার টিভি বন্ধ করলি কেন? আর ব্রেকফাস্ট তো কাজের লোকেরা বানিয়েই রাখছে, টেবিলে চোখে দেখিসনি? বেটা হনুমান, ওগুলো গিয়ে গেল না, আমার টিভিটা কেন বন্ধ করলি? বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভেবে ডেফিল হেসে ওপরে চলে গেল। একটু পরেই অনেকগুলো টাকা হাতে করে নিচে নেমে এসে বাসার সব কাজের লোকদের ডাকতে আরম্ভ করলো। বাসার সব কাজের লোকরা সামনে এসে দাঁড়াতেই মেঘ সবার উদ্দেশ্যে বলল, তোমাদের সবার 2 মাসের ছুটি, আর এই 2 মাস তোমাদের কাজও করতে হবে না। এই নাও সবার 2 মাসের অগ্রিম বেতন। তোমরা এখনই সবাই যে যার বাড়ি চলে যাও। মেঘের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে টাকাগুলো নিল। তারপর একজন কাজের মহিলা বলল, কিন্তু ছোট স্যার, আমরা সবাই চলে গেলে বাসার কাজ কামগুলো করবে কেডা? সেটা তোমাদের ভাবতে হবে না, তোমরা চলে যাও, 2 মাস পর এসো। আর হ্যাঁ, যাওয়ার আগে আজকে সকালে যে সব রান্না করেছো সব নিয়ে যাও। কথাটা বলেই সবাইকে টাকা দিয়ে ওপরে চলে গেল মেঘ। কাজের লোকগুলো খুশি হয়ে যে যার মতো ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেল। শুধু গেটম্যান আর মালি থাকলো। বর্ষা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে অবাক হয়ে এসব দেখছিল। সবাই চলে যেতেই বর্ষা ওপরে চলে গেল মেঘের কাছে। মেঘ কেবলই ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখনই বর্ষা গিয়ে বলল, ওই কুম্ভভূত, তুই কাজের সব লোকগুলোকে ছুটি দিলি কেন? এখন বাসার এই এত কাজগুলো কে করবে শুনি? বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে না তাকিয়েই বলল, আজ থেকে বাসার সব কাজ তুই করবি। কি? আমি কি তোর চাকর নাকি যে আমি কাজ করব? আমি কিচ্ছু করব না। বর্ষা কথাটা বলতেই মেঘ বর্ষার কাছে এগিয়ে গিয়ে বর্ষার এক হাত মুচড়ে ধরে পিছনে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, কি বললি তুই? সাহস থাকলে আর একবার বলে দেখ, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আজ এই মুহূর্ত থেকে আমি যা বলবো তুই তাই করবি, আর আমার কথায় অবাধ্য হওয়ার চেষ্টা করবি তো তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। আর ভুল করেও আমার আর এই তুই তুই করে কথা বলার চেষ্টা করবি না, আমায় আপনি করে বলবি, বুঝলি? কথাটা বলে বর্ষার হাত ছেড়ে দিতেই বর্ষা মেঘের দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল, আমি কোনো কথাই শুনবো না তোর। কুম্ভভূত, তোর সাহস হয় কি করে? আর বলতে পারলো না বর্ষা। তার আগেই সজোরে একটা থাপ্পড় মেরে দিল মেঘ ওর গালে।
থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে ফ্লোরে গিয়ে পড়ল বর্ষা। বর্ষা পড়ে যেতেই মেঘ দৌড়ে গিয়ে বর্ষার চুলের মুঠি ধরে নিচের দিকে বর্ষার মুখটা উঁচু করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ওই আমার কথা কি কানে যায় না তোর? নাকি তুই আমাকে সেই 1 বছর আগের মেঘ ভাবছিস? তাহলে শুনে রাখ, 1 বছর আগে তুই যে হাসি খুশি শান্ত মেঘকে জানতিস, তাকে তুই সেদিন নিজের হাতে খুন করেছিস। আর এখন তোর সামনে যে মেঘ চৌধুরী দাঁড়িয়ে আছে সে হলো হিংস্র। তাই আমার সাথে কথা বলতে খুব সাবধান, নইলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। কথাগুলো বলেই বর্ষার চুল ঝাড়ি মেরে ছেড়ে দিল মেঘ। তারপর ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি ফ্রেশ হয়ে এসে যেন নিচের টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি দেখি, নইলে আমার কথা অমান্য করার ফল খুব খারাপ হবে। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল মেঘ। বর্ষাকালে হাত দিয়ে নিচ থেকে উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আজকে সত্যিই ওর কাছে মেঘকে অচেনা লাগছে। যে মেঘ কখনো ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, কখনো ওকে কেউ বাজে কোনো কথা বললে তার অবস্থা খারাপ করে দিত, আর আজ কিনা সেই মেঘ ওকে এভাবে মারলো। কথাগুলো ভাবতেই শুধু কান্না পাচ্ছে বর্ষার। বর্ষা চোখ মুছে কিচেনে চলে গেল। তারপর ভাবতে লাগলো কি বানাবে ব্রেকফাস্টের জন্যে। ও তো কোনো রান্নাই জানে না। বাসায় থাকতে শখ করে আম্মুর সাথে কয়েক রকমের পিঠা বানাতো শুধু। আর নুডলস রান্না করেছে কয়েকবার। নুডলসের কথা মনে পড়তেই হাসি ফুটে উঠল বর্ষার মুখে। বর্ষা নুডলস রান্না করবে বলে মনস্থির করলো। কিছুক্ষণ পর মেঘ ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো বর্ষা টেবিলে খাবার ঢেকে রেখে গালে হাত দিয়ে বসে আছে। মেঘ বাঁকা হেসে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, জলদি খাবার বার, খুব ক্ষুধা লেগেছে আমার। মেঘের কথা শুনে মেঘের সামনে খাবারের প্লেটটার ঢাকনা সরিয়ে এগিয়ে দিতেই মেঘ মুখ লাল করে বলে উঠল, হোয়াট ইজ দিস? দিস ইজ জ্যাম পাউরুটি। এগুলো কি ব্রেকফাস্ট হলো? আমি এসব খাই না, আমার ব্রেকফাস্ট কই? মেঘকে রেগে যেতে দেখে বর্ষা বাচ্চাদের মতো মুখ করে হাত মোচড়াতে মোচড়াতে বলল, তুই মানে আপনি তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করতে বলেছেন, তাই আমি এসব ছাড়া এত তাড়াতাড়ি আর কিচ্ছু পাইনি। নুডলস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সারা কিচেন খুঁজেও সব জোগাড় করতে পারলাম না। কোনো কাজের লোকও নেই যে তাদের জিজ্ঞেস করব। কোনো কথা শুনতে চাই না আমি এসব খাবো না। তুই এখনই গিয়ে আমার জন্য পরোটা, আলু ভাজি আর ডিমের অমলেট বানিয়ে আন জলদি। কিন্তু আমি তো এসব কিছুই বানাতেই পারি না। তুই কিচেনে এসব বানাতে যাবি নাকি আমি তোকে নিয়ে অমলেট করব? মেঘের রাগী গলায় এমন কথা শুনেই বর্ষা এক প্রকার দৌড় দিল কিচেনে। আর মনে মনে মেঘের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। বেটা রাক্ষস, কুম্ভবুধ, হনুমান, লালচিকা, হলুদ ডাইনোসর, তালগাছের অ্যানাকন্ডার খালু, ইচ্ছে তো করছে তোরে বিষ খাইয়ে মারি। আমারই তুই পেয়েছিসটা কি শুনি? আমি তো চাকর। হারামি, তোর বউ তোকে কোনোদিন ভালোবাসবে না, দেখে নিস। এই বর্ষা বদদোয়া কখনো মিথ্যে হয় না। বেটা খাট্টাস একটা। গালাগালি দিতে দিতে কিচেনে চলে গেল বর্ষা। কিন্তু এখন পরোটা বানাবে কি করে? তারপর আবার আলু ভাজি। উফ, বর্ষার এখন পাগল হওয়ার উপক্রম। কেন যে আম্মুর কাছ থেকে কখনো রান্নাটা শিখলো না সেটা ভেবেই আফসোস হচ্ছে বর্ষার। বর্ষা ময়দা নিল একটা বাসনে। তারপর তার মাঝে পানি ঢেলে দিয়ে ময়দা মাখতে মাখতে বলল, সব দোষ ওই শয়তান কিডন্যাপারটা। ওই শয়তানটা যদি সেদিন আমায় কিডন্যাপ না করতো, তাহলে আজকে আর আমার ওই খচ্চরটার বউ হয়ে জীবনটাকে বাঁশপাতা করতে হতো না। হারামি কিডন্যাপার, তোকে আমি না অভিশাপ দিলাম। তোর ওপর যেন কাক পটি করে দেয়, ওপর থেকে যেন গাছের ডাল ভেঙে পড়ে তোর মাথায়। তোর সবগুলো বাচ্চা কাচ্চা যেন ন্যাংটা হয়ে জন্ম নেয়। মিলিয়ে নিস বেটা শয়তান কিডন্যাপার। এই বর্ষার কথা কখনো মিস যায় না। এসব ভুলভাল বকবক করতে করতে ময়দা মাখছে বর্ষা। ময়দায় একবার পানি বেশি হচ্ছে তো একবার শক্ত হয়ে যাচ্ছে। এমন করতে করতে 2 কেজি ময়দা মেখে ফেলেছে বর্ষা। বকবক করতে করতে ময়দা মাখা শেষ করে ময়দার দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার উপক্রম হলো বর্ষার। বর্ষা কপালে হাত দিয়ে বলল,
আল্লাহ গো, আমি কি করেছি? এই এত ময়দা মেখে ফেলেছি আমি। এত পরোটা খাবে কে? আজকে আমার কপালে শনি আছে, ওই রাক্ষসটা আজকে আমার আস্ত চিবিয়ে খাবে। কপালে হাত দিয়ে এসব কথা বলছে বর্ষা। আর ওদিক থেকে মেঘ বিরক্তি মাখা কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আজকে কি ব্রেকফাস্ট করা হবে, নাকি আমি তোকে দিয়ে অমলেট বানিয়ে ব্রেকফাস্ট করব? 5 মিনিটের মাঝে আমার এখানে ব্রেকফাস্ট রেডি চাই, জলদি। মেঘের চিৎকার শুনে কেঁপে উঠল বর্ষা। তারপর তাড়াতাড়ি আর কিছু না ভেবে 2টা পরোটা আর একটা ডিম দিয়ে অমলেট বানিয়ে নিয়ে হাজির হলো মেঘের সামনে। এই ধর তোর পরোটা আর অমলেট। সরি, মানে আপনার পরোটা আর অমলেট নিন। বর্ষার ভয় জড়ানো কণ্ঠের কথা শুনে মুচকি হাসলো মেঘ। তারপর পরোটার প্লেটের ঢাকনা খুলে বড় বড় করে তাকিয়ে ধমকের সুরে বলে উঠল, হোয়াট ইজ দিস? কি এসব? এসব তুই কি বানিয়েছিস বর্ষা? এগুলো কি খাওয়া যায় নাকি? মেঘের কথা শুনে বর্ষা নিজের হাত দুটো মোচড়াতে মোচড়াতে বলল, আমি কি আগে কখনো এসব বানিয়েছি নাকি? আজকেই তো প্রথম বানালাম, একটু কষ্ট করে খেয়ে নিন না প্লিজ। বর্ষার কথা শুনে মেঘের বেশ মায়া হলো, তাই আর কিছু না বলে পরোটাটা উঁচু করে তুলে ধরলো। 10টা পরোটার ময়দা দিয়ে একটা পরোটা বানিয়েছে বর্ষা, সেটাও আবার দেখতে পুরো বাংলাদেশের মানচিত্রের মতো। আর তেল দিয়ে ডুবিয়ে ভেজে ও পুড়ে একাকার অবস্থা। পরোটার এমন বেহাল অবস্থা দেখে মেঘ রাগী চোখে বর্ষার দিকে তাকালো। তাকিয়ে দেখলো বর্ষা ভয়ে কাচুমাচু হয়ে মেঘের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। বর্ষার বাম গালে আর কপালে ময়দা লেগে আছে। বর্ষার এমন অবস্থা দেখে মেঘ আর কিছু বলল না। পরোটাটা একটুখানি ছিঁড়ে অমলেটটা নিতে গিয়ে হলো আরেক বিপত্তি। অমলেটের মাঝে ডিমের খোসাগুলো যেন মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর কিছু না বলে অমলেটটা দূরে সরিয়ে রেখে খালি পরোটাটা মুখে দিল। মুখে দিয়ে একটু চিবুতেই থুথু করে ফেলে দিল মেঘ। তারপর রাগী গলায় বলল, এসব কি করেছিস বর্ষা? এগুলো কি খাওয়া যায়, নাকি এসব খাইয়ে আমায় মেরে ফেলার প্ল্যান করেছিস? পরোটায় তো ময়দার চাইতে লবণটাই মনে হয় বেশি দিয়েছিস। মেঘের ধমক খেয়ে বর্ষা বলল, তো জানিসই যখন আমি এসব বানাতে পারি না, তাহলে কাজের লোকেদের ছুটি দিলি কেন? এখন নিজের রান্না নিজে করে খা, আমি পারবো না। কথাগুলো বলার সাথে সাথে বর্ষার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল মেঘ। তারপর বর্ষার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বাথরুমে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, খাবার বানাতে পারিস না তো কি হয়েছে, কাপড় তো ধুতে পারবি। কথাগুলো বলেই ওপরে চলে গেল মেঘ। তারপর অনেকগুলো কাপড় চোপড় এনে ছুঁড়ে মারলো বর্ষার মুখে। তারপর বলল, এই সবগুলো কাপড় ভালো করে পরিষ্কার করে ছাদে শুকাতে দিবি। তারপর পুরো বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করবি। আমি যেন কোথাও একটু ময়লাও না পাই। কথাগুলো বলেই চলে গেল মেঘ। আর বর্ষা বসে বসে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্না করার পর বর্ষা কাপড় চোপড়গুলো পরিষ্কার করা শুরু করলো। আর মনে মনে বলতে লাগলো, এত রাগ আমার উপর তোর মেঘ? শুধু একটা চড় মেরেছিলাম বলে এভাবে শাস্তি দিচ্ছিস তুই আমায়? একটা থাপ্পড়ের মূল্য এভাবে আমায় কষ্ট দিয়ে তুলছিস তুই? এই তোর ভালোবাসা আমার প্রতি? এসব কথা ভেবেই ডুকরে কেঁদে দিল বর্ষা। আর মনে পড়ে গেল সেই দিনটা, 1 বছর আগে। সেদিন ছিল ওদের কলেজে নবীন বরণ উৎসব। বর্ষা অনেক সুন্দর করে নীল রঙের একটা শাড়ি পরে সেজেগুজে কলেজে যায় সেদিন। গত 2 বছরে মেঘের সাথে ঝগড়া করতে করতে মেঘকে ভালোবেসে ফেলেছিল বর্ষা। তাছাড়া মেঘও ওকে অনেকবার ভালোবাসি কথাটা বলেছিল। বর্ষা সেদিন ভেবেছিল নিজের মনের কথা মেঘকে জানাবে, কিন্তু অনুষ্ঠান শেষের দিকে ওই সময় মেঘ ওর সাথে যেটা করেছিল সেটা মেনে নিতে পারেনি বর্ষা। আর তাই মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে চলে আসে কলেজ থেকে বর্ষা। মেঘ সেদিন যেটা করেছিল সেটার জন্যে ওকে থাপ্পড় মারা ছাড়া আর কোনো উপায় ছিল না বর্ষার। মেঘ বর্ষার হাত ধরে একটি খালি ক্লাসে নিয়ে যায়। তারপর বর্ষাকে প্রপোজ করে মেঘ। বর্ষাও সেদিন মেঘকে হ্যাঁ বলে দেয়। বর্ষার মুখে হ্যাঁ শোনার পর বর্ষাকে জোর করে কিস করতে চাইলে বর্ষা বারবার বাধা দেওয়ার পরও যখন মেঘ না শোনে, তখন মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে বর্ষা।
তারপর 3 দিন আর কলেজে যায়নি ও। কিন্তু মেঘকে থাপ্পড় মারার কারণে ভিতরে ভিতরে নিজেও অনেক কষ্ট পেয়েছে বর্ষা। 3 দিন পর যখন বর্ষা মেঘের খোঁজ করার চেষ্টা করে তখনও জানতে পারে মেঘ বিদেশে চলে গেছে। কেন গেছে সেটাও কাউকে বলে যায়নি সে। বর্ষা সেদিন খুব মন খারাপ হয় মেঘের জন্যে। তবে বর্ষা কখনো ভাবেনি সেই মেঘ আজ এভাবে একটা থাপ্পড়ের জন্যে এতটা কষ্ট দিবে ওকে। কথাগুলো ভাবতেই চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে বর্ষার। হঠাৎ কাজ করতে করতে বর্ষার কি যেন একটা মনে হয়। বর্ষা কাপড় ধোয়া ফেলে দৌড়ে চলে যায় মেঘের কাছে, কিন্তু মেঘ তার রুমে নেই। বর্ষা মেঘকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে মেঘ ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা মেঘের পিছনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করেই বলে ওঠে, সেদিন আমার বিয়ের সময় তুই আমার কিডন্যাপ করেছিলি তাই না মেঘ ভাইয়া? হঠাৎ বর্ষার মুখে এই কথা শুনে অবাক হয়ে পিছনে ফিরে তাকায় মেঘ। মেঘকে অবাক হয়ে তাকাতে দেখে বর্ষা আবারও চিৎকার করে বলে ওঠে, কি হলো? উত্তর দে মেঘ ভাইয়া, উত্তর দে আমায়। তুই সেদিন আমায় কিডন্যাপ করেছিলি বিয়ের আসর থেকে তাই না? বল। বর্ষার কথা শুনে মেঘ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় উত্তর দিল, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুই চলে যা এখান থেকে আর নিজের কাজ কর গিয়ে। মেঘের কথা শুনে যেন মাথায় রক্ত উঠে গেল বর্ষার। বর্ষা মেঘের হাত ধরে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগলো, কেন করলি তুই আমার সাথে এমন? কেন সকলের সামনে আমার চরিত্রের দাগ লাগালি? কেন আমায় এভাবে বিয়ে করার নাম করে কষ্ট দিতে নিয়ে এলি বল? এই তোর ভালোবাসা আমার প্রতি? কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমায়? কেন কেন কেন? বর্ষার কথা শুনে বর্ষাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সিরিয়াসলি তোর মনে হয় বর্ষা যে তোকে আমি কষ্ট দিচ্ছি? তুই আমার সাথে যেটা করেছিস তারপরেও যে তোকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি এটাই তোর ভাগ্য। চলে যা আমার সামনে থেকে, নইলে তোর সাথে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। চলে যা আমার সামনে থেকে, চলে যা তুই। মেঘের কথা শুনে অবাক হয়ে বর্ষা বলল, কি করেছি আমি যে তার জন্য তুই আমায় এভাবে শাস্তি দিচ্ছিস? 1 বছর আগে তোর ভুলের জন্য তোর গালে একটা চড় মেরেছিলাম বলে তার প্রতিশোধ তুই এভাবে নিচ্ছিস আমার থেকে? তোকে চড় মারার পর আমিও কষ্ট পাচ্ছিলাম, তোর কাছে ক্ষমা চাইবো বলে কলেজে ছুটে গিয়েছিলাম, কিন্তু তুই তার আগেই বিদেশে চলে গিয়েছিলি। মাত্র একটা থাপ্পড়ের জন্য তুই এভাবে প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে? বর্ষার কথা শুনে মেঘের চেহারা যেন রক্তবর্ণ ধারণ করলো। মেঘের চোখগুলো থেকে যেন রাগে আগুন বের হচ্ছে। মেঘ বিকট শব্দে হাসতে লাগলো। মেঘকে এভাবে হাসতে দেখে ভয়ে যেন জমে যেতে লাগলো বর্ষা। হাসতে হাসতে বর্ষার কাছে এগিয়ে এলো মেঘ। তারপর বর্ষার গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সিরিয়াসলি বর্ষা, তোর সিরিয়াসলি মনে হয় যে আমি শুধু একটি থাপ্পড়ের জন্য তোর সাথে এমন করছি? সেদিন ওই থাপ্পড় ছাড়া তুই আমার সাথে যে কাজটা করেছিলি তাতে তোর জায়গায় যদি অন্য কেউ হতো তাকে আমি সেই মুহূর্তে খুন করে ফেলতাম। কিন্তু তোকে যে আমি ভালোবেসেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম তোকে, তাই পারিনি আমি তোকে খুন করতে। তোর ওপরের রাগ ভুলতে সেদিন চলে গিয়েছিলাম আমি দেশের বাইরে, কিন্তু যখন জানতে পারলাম তুই অন্য কাউকে বিয়ে করছিস তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি আমি। আমার সব সম্মান ধুলের সাথে মিশিয়ে দিয়ে, আমার চরিত্রে ধর্ষকের দাগ লাগিয়ে দিয়ে তুই অন্যের ঘরে সুখে সংসার করবি সেটা তো আমি হতে দিতে পারি না। তাই আমি কিডন্যাপ করেছিলাম তোকে। হ্যাঁ, আমি তোকে দুবার বিয়ে করেছি, তবে তোকে ভালোবাসতে নয়। যেভাবে আমাকে তুই এই 1 বছর ভিতর থেকে তিলে তিলে শেষ করেছিস সেই একইভাবে তোকেও শেষ করব আমি। কথাগুলো বলে বর্ষার গাল দুটো ধাক্কা দিয়ে ঝেড়ে দিয়ে নিচে চলে গেল মেঘ। মেঘের ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়ে কপালে বেশ কিছুটা কেটে গেল বর্ষার। কিন্তু বর্ষার এখন কপালের কাটার ব্যথার চাইতে মেঘের কথাগুলোতে ব্যথা লাগছে বেশি। বর্ষা কিছুতেই ভেবে পাচ্ছে না মেঘ কেন এমন করছে।
রাতে নুডলস রান্না করে খেয়ে মেঘের জন্য টেবিলে নুডলস রেখে মেঘের রুমের ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বর্ষা, আর ভাবছে মেঘের বলা কথাগুলো নিয়ে। সেদিন ওই থাপ্পড়টা ছাড়া তো আর কিছুই করেনি ও মেঘের সাথে। তাহলে মেঘ কেন বলল যে ও মেঘকে ধর্ষক বানিয়েছে, মেঘের সম্মান নষ্ট করেছে? বর্ষা যখন এমন আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, তখনই পিছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার ঘাড়ে নাক ডোবালো কেউ। বর্ষা কিছুটা ভয় পেয়ে দ্রুত পিছনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে ওর পিছনে। মেঘকে কেমন মাতাল মাতাল দেখতে লাগছে, খুব বাজেভাবে তাকিয়ে আছে মেঘ বর্ষার দিকে। মেঘের এমন অবস্থা দেখে বর্ষা মেঘের থেকে একটু সরে গিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে, মেঘ ভাইয়া, তুই ড্রিঙ্ক করেছিস? বর্ষার কথার উত্তর না দিয়ে বর্ষার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে জড়িয়ে ধরে মেঘ। মেঘের গায়ে মোমো করছে মদের বিশ্রী গন্ধ। বর্ষা যতটা সম্ভব মেঘের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না মেঘের শক্তির কাছে। হঠাৎ করেই বর্ষাকে কোলে তুলে নেয় মেঘ, তারপর বর্ষাকে নিয়ে চলে যায় রুমের ভিতর। আজ 3 দিন হলো বর্ষা মেঘের সাথে কোনো প্রকার কথা বলে না, সবসময় চুপচাপ থাকে বর্ষা। মেঘও বিনা প্রয়োজনে বর্ষাকে কিছু বলে না। এর মাঝে বর্ষা হালকা পাতলা রান্নাও শিখে নিয়েছে ইউটিউবে দেখে দেখে। বর্ষা একজন সংসারী মেয়ের মতোই নিজের সংসারটাকে আপন করে নিয়েছে। তবে মেঘের প্রতি জমেছে ওর মনে অনেক ঘৃণা। সেদিন রাতে ড্রিঙ্ক করে আসার পর জোর করে স্বামীর অধিকার খাটিয়েছে মেঘ। সকালে উঠে সব ভুলেও গেছে হয়তো, কিন্তু বর্ষা কিছুতেই ভুলতে পারছে না সেদিন রাতের মেঘের অমন হিংস্র আচরণের কথা। দুপুরে খাওয়া দাওয়ার পর বাইরে বাগানের দোলনায় গিয়ে বসে আছে বর্ষা, আর মেঘ নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। বর্ষা দোলনায় দোল খাচ্ছে আর ওর সাথে ঘটে যাওয়া গত কয়েকদিনের কথাগুলো ভাবছে। হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙে বর্ষার। কেমন আছো বর্ষা? লোকটার কথা শুনে মাথা তুলে সামনের দিকে তাকিয়ে বর্ষা দেখে ওর সামনে দাঁড়িয়ে আছে নিলয়। এই নিলয়ের সাথেই ওর বিয়ে হচ্ছিল সেদিন, কিন্তু মেঘ ওকে কিডন্যাপ করায় বিয়েটা ভেঙে যায়। নিলয়কে দেখে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বর্ষা বলে, আপনি এখানে? আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে মেঘের সাথে দেখা করতে এসেছি বর্ষা, কিন্তু তুমি এখানে কেন? ও, চাচুর বাসায় বেড়াতে এসেছো বুঝি? নিলয়ের কথা শুনে কিছুটা বিরক্তি নিয়ে বর্ষা বলল, না, আমি এই বাড়ির বউ। মেঘের সাথে বিয়ে হয়েছে আমার। আপনি ভেতরে যান, মেঘ ভেতরেই আছে। হোয়াট? তুমি এসব কি বলছো বর্ষা? তোমার বিয়ে হয়েছে, তাও আবার ওই মেঘের সাথে? মেঘ এত কিছুর পরেও তোমায় বিয়ে করলো? নিলয়ের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো বর্ষা, তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কিছুর পরে বিয়ে করলো মানে কি বলতে চান আপনি? বর্ষার কথা শুনে কিছুটা থতমত খেয়ে নিলয় বলল, না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে দেখো, সেদিন বিয়ের আসর থেকে কোথাও চলে গিয়েছিলে তুমি বর্ষা, আমি কোথাও খুঁজেছিলাম তোমায়। নিলয়ের কথায় বর্ষা কিছু বলবে তার আগেই মেঘ বাসার থেকে বের হতে হতে বলে উঠল, নিলয়, তুই এখানে কখন এলি দোস্ত? এই তো এখনই এলাম দোস্ত। তুই নাকি বর্ষাকে বিয়ে করেছিস, এটা কি সত্যিই মেঘ? নিলয়ের কথা শুনে মেঘ বর্ষার দিকে একবার ফিরে তাকিয়ে তারপর নিলয়ের হাত ধরে নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলল, চল নিলয়, তোর সাথে আমার অনেক কথা আছে, বাইরে থেকে একবার ঘুরে আসি চল। কথাগুলো বলেই নিলয়কে নিয়ে চলে গেল মেঘ। বর্ষার কেন জানি না নিলয়ের কথাগুলো শুনে কিছুটা খটকা লাগলো মনে, আর মনে হলো নিলয় নিশ্চয়ই কিছু লুকোলো ওর থেকে। আর এইদিকে নিলয়কে নিয়ে একটি কফি শপে গিয়ে বসলো মেঘ। কফি শপে বসতেই নিলয় কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, মেঘ, তোর সাথে বর্ষা এতটা খারাপ আচরণ করার পরেও তুই কেন বিয়ে করলি ওকে? তুই কি 1 বছর আগে সেই কথাগুলো ভুলে গেছিস? তোকে কি করে সবার সামনে ধর্ষক প্রমাণ করে মার খাইয়েছিল বর্ষা? নিলয়ের কথা শুনে রাগী গলায় মেঘ বলল, ভুলিনি, কিছুই ভুলিনি। আমি সেদিনের কথা ভুলে যাইনি বলে আমি বর্ষাকে বিয়ে করেছি। আমার ভালোবাসার মূল্য ও আমায় যেভাবে দিয়েছিল তার প্রতিশোধ নিব আমি ওর থেকে। তাই তো ওর বিয়ের দিন ওকে কিডন্যাপ করে ওর বিয়ে ভেঙে দিয়েছি আমি। মেঘের কথা শুনে রাগের সাথে অবাক হয়ে নিলয় বলল, কি বলছিস তুই মেঘ? সেদিন তুই বর্ষাকে কিডন্যাপ করেছিলি ওর বিয়েটা ভেঙে দিতে? কিন্তু তুই কেন এমন করলি মেঘ? এতে তোর কি লাভ হলো?
আমি বর্ষাকে ভালোবাসি, সেটা আর কেউ না জানলেও তুই খুব ভালো করে জানিস নিলয়। তবে বর্ষাকে আমি ভালোবেসে বিয়ে করিনি। ওকে বিয়ের আসর থেকে তুলে এনে ওর গায়ে আমি কলঙ্কের কালি লাগিয়েছি, তারপর বিয়ে করেছি। ওকে তিলে তিলে কষ্ট দিব বলে যেভাবে এই একটি বছর বিনা দোষে ধর্ষক হওয়ায় কষ্ট পেয়েছি আমি, ঠিক সেভাবেই কষ্ট দিব আমি ওকে। আমায় এমন কষ্টে রেখে ও অন্যের ঘরে সুখে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। তাই ওকে বিয়ে করে কষ্ট দিতে চাই আমি। মেঘের কথা শুনে রাগে শরীর জ্বলে যাচ্ছে নিলয়ের। নিলয়ের এতদিনের ষড়যন্ত্র আর সব প্ল্যান মাটি করে দিয়েছে এই মেঘ। বর্ষার কাছ থেকে মেঘকে আলাদা করতে কি কি করেনি নিলয়, কিন্তু শেষে বর্ষা সেই মেঘেরই হলো। 1 বছর আগে বর্ষা যখন মেঘকে থাপ্পড় মেরে ওই ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে কলেজ থেকে চলে যায়, তখন আড়াল থেকে সব ফোনে ভিডিও রেকর্ড করে নিলয়। আর সেই ভিডিও রেকর্ডিং কলেজের স্যার ম্যাডাম আর ছাত্রছাত্রীদের দেখিয়ে সবাইকে বলে মেঘ জোর করে বর্ষাকে ধর্ষণ করতে চেয়েছিল, আর এই রেকর্ডিংটা বর্ষাই সবাইকে দেখাতে বলেছে। নিলয়ের কথা শুনে ক্ষেপে যায় কলেজের সবাই, কারণ কলেজে মেঘের নাম ডাক থাকলেও ওর পপুলারিটির জন্যে শত্রুরও অভাব ছিল না। আর সেই শত্রুগুলো এই সময়টাকেই কাজে লাগিয়েছিল সেদিন। মেঘ বর্ষা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে মন খারাপ করে ক্লাস থেকে বের হতেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে কলেজের সব ছাত্রছাত্রীরা, আর ধর্ষক বলে গালি দিতে দিতে মারধর করতে থাকে মেঘকে। সেদিন শত চেষ্টা করেও কাউকে বোঝাতে পারেনি মেঘ যে ও বর্ষার সাথে এমন কিছুই করেনি। ওই মুহূর্তে মেঘের চোখ শুধু বর্ষাকে খুঁজছিল। মেঘ ভেবেছিল বর্ষা ওকে বাঁচিয়ে সবার কাছে সত্যিটা বলবে, কিন্তু সেদিন বর্ষা আসেনি সেখানে। সকলের গণপিটুনি খাওয়ার পর নিলয় মেঘের সামনে ভালো বন্ধু হওয়ার নাটক করে মেঘকে হসপিটালে নিয়ে যায়। পুরো একদিন হসপিটালে থাকার পর মেঘ মনের মাঝে বর্ষার জন্যে রাগ পুষে নিয়ে পাড়ি দেয় ভিন দেশে। সেদিন বর্ষা বা মেঘ কেউই জানতো না যে আসল কালপিট আসলে এই নিলয় নামের বন্ধুর আড়ালে শত্রু ছিল। 3 দিন পর যখন বর্ষা কলেজে আসে, তখন বর্ষা জানতে পারে মেঘ ওর বাবার বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছে। কলেজের কেউই বর্ষাকে সেদিন বলেনি আসল কথা। এটাও ছিল নিলয়ের একটি চাল, কারণ নিলয় প্রথম দিন থেকেই বর্ষাকে পছন্দ করত, তবে মেঘের ভয়ে কখনো তা প্রকাশ করেনি। তাই সেদিন সুযোগ বুঝে ওদের দুজনকে আলাদা করে দেয় নিলয়। মেঘ বিদেশ চলে যাওয়ার 3 মাস পর বর্ষার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় নিলয়, কিন্তু বর্ষা বিয়ের জন্য না করে দেয়। বর্ষা বলে পড়াশোনা শেষ না করা পর্যন্ত ও বিয়ে করবে না। তাই বর্ষার কথা মতো বিয়ের ডেট পিছিয়ে 8 মাস পর করা হয়, আর বিয়ের দিনই বর্ষাকে কিডন্যাপ করে মেঘ। 1 মাস পর রাতে রান্না শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বর্ষা। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে ওর। মা বাবাকে বড্ড দেখতে ইচ্ছা করছে বর্ষার, কিন্তু ও ভালো করেই জানে মেঘকে বলে কোনো লাভ হবে না। মেঘ নিয়ে যাবে না বাবার বাড়িতে, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে বর্ষা। মেঘ বাসায় ফিরে বর্ষাকে কোথাও খুঁজে না পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখে বর্ষা কান্না করছে আকাশের দিকে তাকিয়ে। মেঘের খুব ইচ্ছা হয় বর্ষার চোখের পানিটা নিজে হাতে মুছে দিতে। শত হলেও তো বর্ষাকে মেঘ ভালোবাসে, কিন্তু না, মেঘ সেটা করবে না, কারণ মেঘ তো বর্ষাকে বিয়েই করেছে ওকে কাঁদাবে বলে। বর্ষার পিছনে দাঁড়িয়ে মেঘ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য টেবিলে খাবার রেডি কর, আর আমি যেন এমন নেকা কান্না কাঁদতে না দেখি। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়ে চোখের জল মুছে নিচে চলে যায় বর্ষা। তারপর মেঘের জন্য টেবিলে খাবার রেডি করে। একটু পর মেঘ নিচে এসে খাবার খেতে খেতে কি মনে করে জিজ্ঞেস করে, তুই রাতের খাবার খেয়েছিস বর্ষা? মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে নেয় বর্ষা। অমনি বর্ষার হাত ধরে ফেলে মেঘ, তারপর রাগী কণ্ঠে বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি বর্ষা, আমার কথার উত্তর না দিয়ে তুই চলে যাচ্ছিস কোন সাহসে? মেঘের কথা শুনে মেঘের দিকে তাকিয়ে বর্ষা বলতে শুরু করে, আমি খেলাম কি না খেলাম সেটা দেখার সময় তোর কাছে আছে মেঘ ভাইয়া? আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হতে চললো। এর মাঝে একবারও কখনো জানার চেষ্টা করেছিস আমি খেলাম কি না, আমার মন ভালো আছে কি না? সবসময় কুকুর বেড়ালের মতো আচরণ করেছিস তুই আমার সাথে। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও
আমার ঠাঁই হয়েছে ফ্লোরে, তোর বিছানায় নয়। তাহলে আজ হঠাৎ কেন জিজ্ঞাসা করছিস মেঘ ভাইয়া? আমি উত্তর দিব না তোকে, দিব না। কথাটা বলেই মেঘের সামনের থেকে চলে যেতে নেয় বর্ষা। সাথে সাথে মেঘ চেয়ার ছেড়ে উঠে বর্ষার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে, কিছুদিন হলো কিছু বলছি না দেখে খুব সাহস বেড়েছে তোর, তাই না বর্ষা? তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? কথাটা বলেই বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় মারে মেঘ। মেঘের থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় বর্ষা। বর্ষাকে জ্ঞান হারাতে দেখে যেন হুঁশে ফিরে আসে মেঘ। মেঘ দৌড়ে গিয়ে বর্ষাকে কোলে তুলে নেয়, তারপর সোফায় শুইয়ে দিয়ে বলে, এই আমি কি করলাম? আমি কি নিজের রাগের বশে বর্ষার সাথে সত্যি খুব অন্যায় করে ফেলছি? কি হলো বর্ষার? বর্ষার কিছু হলে আমি বাঁচবো কি নিয়ে? বর্ষা, এই বর্ষা কথা বল না প্লিজ। এই বর্ষা, কি হলো কথা বল না আমার সাথে প্লিজ। কোনো কিছুতেই বর্ষার জ্ঞান ফিরছে না দেখে বর্ষাকে কোলে নিয়ে হাসপাতালে চলে যায় মেঘ। পাগলের মতো ডাক্তারকে ডাকতে থাকে মেঘ। ডাক্তার এসে নার্সদের দিয়ে বর্ষাকে নিয়ে যায় একটি কেবিনে। বেশ কিছুক্ষণ চেক আপের পর ডাক্তার বর্ষার কেবিন থেকে বেরিয়ে মেঘকে বলে, অভিনন্দন মিস্টার মেঘ চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রীদের মাসের অন্তঃসত্ত্বা, তবে ওনার শরীর খুব দুর্বল, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, নিজের যত্নও নেয় না। আপনাকে ওনার দিকে নজর রাখতে হবে, ওনার যত্ন করতে হবে, নইলে বেবির ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কি করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। তাহলে বর্ষার পেটের এই বাচ্চাটা কার? এমন হাজারো প্রশ্ন উকি দিয়ে উঠল মেঘের মনে, কিন্তু মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ডাক্তারকে বলল, আপনি ঠিক বলছেন তো ডাক্তার? আমার ওয়াইফ সত্যি প্রেগনেন্ট? মেঘের কথা শুনে কিছুটা আশ্চর্য হলো ডাক্তার। তারপর মেঘের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার মেঘ, আপনি কি আপনার বেবি হওয়ার কথা শুনে হ্যাপি নন? এমন প্রশ্ন করছেন যে? ডাক্তারের কথা শুনে মেঘ মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না ডাক্তার, আমি অনেক খুশি। প্রথমবার বাবা হব, এর চাইতে খুশির কি কিছু হতে পারে? আচ্ছা ডাক্তার, আমি বর্ষাকে বাসায় নিয়ে যেতে পারবো কখন? আপনি কাল সকালেই আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন মিস্টার মেঘ। তবে একটা কথা, ওনার যত্ন করতে হবে, ওনাকে এর সময় ভালোভাবে খাওয়াতে হবে। আমি চেক আপ করে যতটুকু বুঝেছি, আপনার ওয়াইফের শরীর খুব দুর্বল, আর এই দুর্বলতার জন্যই উনি জ্ঞান হারিয়েছিলেন। তাই এখান থেকে নিয়ে গিয়েও ওনার যত্ন করতে ভুলবেন না। ডাক্তারের কথা শুনে মুখে হাসির রেখা টেনে দাঁতের দাঁত চেপে মেঘ বলল, আপনি এই নিয়ে ভাববেন না ডাক্তার, আমি বর্ষার এমন যত্ন করব যেমন যত্ন পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর জন্য করে না। মেঘের কথা শুনে মুচকি হেসে চলে গেলেন ডাক্তার। আর মেঘ বর্ষার কেবিনের দরজা খুলে বর্ষার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ডেফিল হাসলো। পরের দিন সকালে বর্ষাকে নিয়ে বাসায় চলে এলো মেঘ। বর্ষা ওর বেবির কথা শুনে অনেক খুশি। বর্ষা মনে মনে ভাবছে এবার হয়তো মেঘ সব রাগ ভুলে ওকে আপন করে নেবে। বর্ষা বারবার নিজের পেটে হাত ছোঁয়াচ্ছে আর তৃপ্তির হাসি হাসছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে কতটা মধুর হয় সেটা বুঝতে পারছে বর্ষা। বাসায় পৌঁছে বর্ষাকে গাড়িতে রেখেই গাড়ির থেকে নেমে সোজা ভিতরে চলে গেল মেঘ। মেঘের এমন আচরণে কিছুটা অবাক হলো বর্ষা, তবুও ধীরে ধীরে গাড়ির থেকে নেমে বাসার ভিতরে যেতে লাগলো। বাসার ভিতরে যেতেই বর্ষা দেখলো মেঘ মাথা নিচের দিকে করে সোফায় বসে আছে। বর্ষা মেঘকে কিছু বলবে তার আগেই মেঘ শান্ত গলায় নিচের দিকে তাকিয়েই বলে উঠল, বাচ্চাটা কার বর্ষা? মেঘের এমন প্রশ্ন শুনে থমকে গেল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুই কি বলছিস মেঘ? আমি জিজ্ঞেস করছি তোর পেটের বাচ্চাটা কার? কার পাপের ফলকে তুই আমার নামে চালাতে চাইছিস? কার সন্তান আছে তোর পেটে? মেঘের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল বর্ষার মাথায়। বর্ষা দুপা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মেঘ কি করে পারলো এত বড় একটা কথা বলতে? মেঘের কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? বর্ষাকে চুপ করে নিচে বসে থাকতে দেখে সোফা থেকে দৌড়ে উঠে গিয়ে বর্ষার চুলের মুঠি ধরল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আর কত ঠকাবি আমায় তুই বর্ষা?
কলেজে একটা কিস করতে চেয়েছিলাম বলে তুই আমায় থাপ্পড় মেরেছিলি। আমায় থাপ্পড় মারার পর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চাইবো বলে ঠিক করি, তখন তুই কলেজের সবাইকে উস্কে দিয়ে আমায় ধর্ষক বানিয়ে গণপিটুনি খাইয়েছিলি। তবু তোকে ভালোবাসতাম বলে সেই তোকেই বিয়ে করেছি আমি। কিন্তু তুই আমার বউ হওয়া সত্ত্বেও কি করে পারলি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে তার সন্তানের মা হতে? কেন এভাবে ঠকালি তুই আমায়? কেন বর্ষা, কেন বল? আমায় কার বাচ্চার মা হতে যাচ্ছিস তুই? তোর পেটে কার পাপের ফসল বেড়ে উঠছে? মেঘের কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিঁধছে বর্ষার গায়ে। বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে নিজের থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেঘের গালে। তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ফাঁকা একটা রুমে, আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। এদিকে বর্ষা মেঘকে থাপ্পড় মেরে চলে যাওয়ার পর মেঘও ফ্লোরে বসে কাঁদতে লাগলো। আর